হাই পোলাপাইন, কি অবস্থা সবার? আরে নাইস, হ্যাঁ কমেন্ট আসছে অনেকদিন পর। আসলে অনেকদিন পর। কেমন যাচ্ছে এই যে শীতকালে ছুটির সময়টা? ঘোরাঘুরি বেড়ানো হচ্ছে? ওমা, ক্লাস শুরু হতে বলে নামাজের ব্রেক দেন। যারা নামাজ পড়েনি তাড়াতাড়ি পড়ে আসি, কারণ আমরা কিন্তু নামাজ পড়েই জয়েন করেছি। সো নামাজ না পড়ে থাকলে এক্ষুনি পড়ে ফেলি। কেমন? আমরা এমন কিছু পড়িয়ে ফেলবো না। তুমি নামাজ পড়তে পড়তে আমরা হয়তো পড়া মাত্র শুরু করতে যাব। আসলেই অনেকেই কমেন্ট করছে অনেকদিন পরে দেখা, অনেকে মিস করছিল। আমরাও কিন্তু তোমাদেরকে অনেক মিস করছি। তো এই যে দেখা হচ্ছে, খুব ভাল লাগছে জিনিসটা। তারপর আমরা চেষ্টা করি যে সারা বছর শুধু পড়াশোনাই করবো, একটু ছুটিরও তো দরকার আছে। আবার অনেকের পড়া জমে থাকে, তাই না? সেই জমে থাকা পড়াগুলো ক্লিয়ার করার জন্য একটা সময় দরকার আছে। সারা বছর তো পড়াশোনা করলে, সেই জন্য আমরাও চাচ্ছিলাম একটা ব্রেক তোমাদের দিতে। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে কেমন আছি। আই এম ডুইং গ্রেট। তবে আমার নিজেরও অনেক ব্যস্ততা যাচ্ছে, অনেক কিছু মিলিয়ে আমার নিজেরও পড়াশোনা থাকে। সো দোয়া করবা যেন আমরা সবাই ভালো করি। কেমন? নন্দিনী বলছে ইংরেজি পরীক্ষা জোস হয়েছে। সাব্বাস। ইনশাল্লাহ আমরা সবাই ভালো করব। আমরা চেষ্টা করতে থাকলে ভালো না করে কোনো উপায় নাই, তাই না? আর ভয় পেলে তাহলে কিন্তু পিছিয়ে পড়বো, ভয় পাওয়া যাবে না। আজকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা দিয়েছে, সম্ভবত একটু আগেই। আমাদের টিচারদের গ্রুপে দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট কিন্তু জানাচ্ছে যে ওদের মেডিকেলে হয়ে গেছে, যেটা খুব ভালো লাগছে শুনে। তা আমরাও চাই যে তোমরা যারা বড় হয়ে ডাক্তার হতে চাও, ইনশাল্লাহ তোমাদেরও মেসেজ একদিন পাবো, তাই না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কমেন্ট গুলো একটু দেখে ফেলি। বার্ষিক পরীক্ষার আগে ২টা ক্লাস করতে, এখন ৩টা ক্লাস করতে হয়। আহারে মাশরুর, অনেক কষ্ট হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, স্পোকেনের ক্লাসটা সুন্দর ছিল। আচ্ছা, যেহেতু অনেকে জয়েন করে ফেলেছি, স্পোকেনটা নিয়ে একটু বলি। স্পোকেন ইংলিশ এটা নিয়ে আমরা কিন্তু ভেবেছি যে এই ডিসেম্বরে খুব সম্ভবত ১০টা ভিডিও যাবে। হ্যাঁ? এরকম ধরো যে ৩২-৩৩টা বা ৩৫টা মতো থাকতে পারে। সো প্রত্যেকটা কনটেন্টে কিন্তু ৪ টা পার্ট থাকবে। ধরো একটা হচ্ছে আমরা বলতে পারি এক্সারসাইজ। হ্যাঁ? আমি আসলে ঠিক সিউর না যে ওখানে কি নামে যাচ্ছে ভিডিওটা। সম্ভবত এক্সারসাইজ আর একটা এক্সপ্লেনেশন। এটার মানে কি? অর্থাৎ ধরো একটা ভিডিও যাবে যে তুমি যদি নতুন কারো সাথে দেখা হয় তখন কিভাবে পরিচিত হতে পারো। সুতরাং যখন আমি এই ভিডিওটা দেখব, সেখানে দেখতে পাচ্ছি একটা অভিনয়ের মতো। হ্যাঁ? যে হয়তো রিফাতের সাথে দিবাপুর রাস্তায় দেখা হয়ে গেল, তখন তারা কথাবার্তা বলে পরিচিত হচ্ছে। অর্থাৎ বাস্তবে কিভাবে একটা কথোপকথন হয় সেটা আমরা দেখতে পাবো। হ্যাঁ? আর সেই কথাগুলো আমরা কিভাবে বলবো, কোন লাইন বলবো সেটা ব্যাখ্যা দরকার না? সেই ব্যাখ্যাটা আমরা পাবো এক্সপ্লেনেশন ভিডিওতে। আবার তোমরা খেয়াল করলে দেখবে যে ২ টা ভিডিওর নিচেই কিন্তু পিডিএফ ফাইল দেয়া আছে। পিডিএফ এর ভিতরে দেখবে একটা হচ্ছে ভোকাবুলারি দেয়া আছে, যে শব্দগুলো তোমার দরকার জানা। আবার তুমি দেখতে পারবে খুব সম্ভবত কি নামে আছে? এক্সারসাইজ নামেই আছে। যে তুমি যদি তোমার মতো করে এরকম কথোপকথন নিজেই সাজাতে চাও, সেটা কিভাবে করবে সেটাও দেয়া আছে। সুতরাং অবশ্যই কিন্তু এগুলো চেক করবে, এবং এটা কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এভাবে আসতে থাকবে। তাই না? আর ব্যাক টু স্কুলে তোমরা তো জানো যে যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছে। এই কোর্সটাও পাচ্ছে। আবার কিন্তু তোমাদের আইসিটি টিমের পক্ষ থেকে রোমান ভাই বানাচ্ছে ফাটাফাটি প্র্যাকটিক্যাল এআই। মনে হতে পারে ভাই এআই শিখে কি করব? সত্যি কথা কি জানো? এআই ছাড়া আসলে চলা সম্ভব না। এই যে আমি পড়াশোনা করছি সেখানেও দেখতে পাই এআই এর কতটা গুরুত্ব আছে। সো এগুলো আমরা মিস করব না। ফাটাফাটি ভাবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা ছুটির সময়টা সুন্দরভাবে কাজে লাগাবো ইংলিশ শিখে, এআই শিখে। ঠিক আছে? আচ্ছা। তাইলে চলো সবার কমেন্ট একটু দেখে তারপর আমরা পড়াশোনার জগতে প্রবেশ করতে যাব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি অনেকের ইংরেজি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আবার সবার কিন্তু ভালো হবে না। কারো একটু কম ভালো হবে। মিরাজ যেরকম বলছে যে আমি অর্থ বুঝি না। হ্যাঁ, এরকম অনেক দুর্বলতা আমাদের থাকবে। হ্যাঁ? সেটার জন্য আমরা কি করতে হবে বলো তো? একটু ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে। আমি একটা কথা বলি যে তুমি যদি আজকে থেকে পরিশ্রম শুরু করো, তুমি সাথে ফলাফল দেখতে পাবে না। দেখতে পাবে ২ মাস, ৩ মাস, ৬ মাস পরে গিয়ে। কিন্তু তুমি যদি ভাবো যে আমি তো পারব না, তাহলে পড়ে লাভ কি? তাহলে ৬ মাস পরেও তুমি 0 তেই থেকে যাবে। সো আমরা কিন্তু ধাপে আগাবো। ঠিক আছে? আচ্ছা। আমরা আজকে শিখবো মূলত কি নিয়ে ক্লাসটা বলো? রাইট ফর্ম অফ ভার্বস। খুবই কমন একটা টপিক। এটা তোমাদের 9, 10, ইন্টার সবখানে পড়তে হয়। এবং শুধু তাই না, তুমি যখন ভার্সিটিতে উঠবা, ভার্সিটি পাস করবা, বিসিএস পরীক্ষা দিবা, ব্যাংকে পরীক্ষা দিবা,
বিভিন্ন জায়গায় এই জিনিসটা কিন্তু আমাদের সলভ করতে পারতে হয়। তাহলে আমরা শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়বো তা না, আমরা নিয়মগুলো ভালো করে শিখে রাখবো। এখন তোমাদেরকে একটা কথা বলি, আমরা যখন কোনো গাইড বইয়ে দেখি রাইট ফর্ম অফ ভার্বস সেখানে কি থাকে? সেখানে বলা থাকে যে 50 টা নিয়ম, এরকম লেখা থাকে না? সত্যি কথা হলো তোমার কিন্তু বোর্ড এক্সামে ভালো করার জন্য এত নিয়মের কোনো প্রয়োজন নেই। তোমার বেসিক কয়েকটা নিয়ম জানলেই তুমি 90% সলভ করতে পারবা। তাহলে এতগুলো নিয়ম আমরা কেন পড়ি? ধরো তুমি বিসিএস এর পরীক্ষা দিচ্ছ, সেখানে এমন হতেই পারে খুব আনকমন কঠিন একটা প্রশ্ন এসে গেল। মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছ, সেখানে আসতে পারে। সেই জন্য আমাদের নিয়মগুলো জানা প্রয়োজন আছে, তবে আগে আমাদের বেসিক এইটা পেরে আমি যদি 90% সলভ করতে পারি, তারপর বাকি 10% আমি শিখবো। কিন্তু এটা আজকে আমরা ভালো করে শিখবো। কেমন? আমরা কম জিনিস শিখবো কিন্তু সেটা বেশি করে শিখবো। তাহলে আমরা বেশি করে পারবো ইনশাল্লাহ। এখন তোমরা অনেকে বলো, ভাই আমি কিছুই পারি না। এই কথাটা ক্লাসে বলা যাবে না। কেন? তুমি হয়তো একটা পয়েন্ট বুঝতে পারো নাই, সেটা বলবা যে ভাইয়া এইটা বুঝিয়ে দেন। কিন্তু তুমি যদি বলো যে আমি কিছু পারি না, তার মানে তুমি আসলে শিখতে চাচ্ছ না। তুমি শিখতে না চাইলে আমি কিন্তু গিয়ে তোমাকে মানে কানটা ধরে টেনে এমন করে শিখাতে পারবো না। এটা তোমার স্বাধীনতা, তোমার ইচ্ছা। তুমি চাইলে তুমি শিখবা, না চাইলে তুমি শিখবা না। তাহলে কি করতে হবে? আমরা প্লিজ পারি না এই কথাটা বলবো না। আমি যখন বলবো এটা উত্তর কি হবে, তোমার মাথায় যেটা আসে তুমি উত্তর লিখবা। সেটা ভুল হোক সঠিক হোক চেষ্টা করবা। এবং ভুল হতেই পারে, ভুল করতে করতে আমরা শিখবো। ঠিক আছে? আমরা সাধারণত আগে নিয়ম শিখি, তারপর আমরা এক্সারসাইজ করতে যাই। আমি বলবো যে না, আমরা আগে এক্সারসাইজ করব। আমরা দেখব যে বোর্ড এক্সামে কেমন প্রশ্ন আসে, সেখানে আমরা 10-এ 10 তুলতে পারবো কিনা সেটা আমরা দেখি। তারপর সলভ করতে গিয়ে যখন আমরা আটকে যাব, তখন আমরা সেই নিয়মগুলো ধরে ধরে শিখব। এটা কিন্তু দেখতে পাচ্ছি দাখিল এক্সামে আসছে, এসএসসি তেও আসছে, বেশ কয়েকবার আসছে। তাহলে নিশ্চয়ই এটা ইম্পর্টেন্ট। এখন রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে সবার আগে আমাদের শব্দের অর্থগুলো জানতে হবে, তাই না? আমি অর্থগুলো লিখে দিচ্ছি এবং আমরা কিন্তু নিজের মতো করে ধরো এ তে কি হবে, বি তে কি হবে, এভাবে কমেন্ট করতে থাকি। ঠিক আছে? আমি অর্থগুলো লিখে দিচ্ছি। ওভারকাম মানে হচ্ছে অতিক্রম করা, মানে কাটিয়ে উঠতে পারা। ধরো তোমার খুব জ্বর ছিল, তুমি সেটা ওভারকাম করলা, তুমি সুস্থ হয়ে গেলা। রাইজ মানে হচ্ছে উঠা, বি মানে হচ্ছে হওয়া, এটা আমরা জানি। এনজয় মানে কি? উপভোগ করা, আনন্দ করা, ভালো লাগা। কাম মানে আসা। সাফার মানে কি? কষ্ট পাওয়া, যন্ত্রণায় ভোগা, কষ্ট বলতে পারি। ওয়াক মানে হাঁটা। পলিউট মানে কি? দূষিত করা। যেমন তুমি রাস্তায় একটা চিপসের প্যাকেট ফেললা, তুমি কিন্তু রাস্তাটা পলিউট করলা। হ্যাভ মানে কি? কিছু একটা থাকা। এখন বি যদি লেখা থাকে, বি মানে কিন্তু শুধু বি না, বি এর ভিতরে অনেক কিছু হতে পারে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যা আছে সবগুলোই কিন্তু বি ভার্ব, যে কোনো একটাই বসতে পারে, এটা আমরা মাথায় রাখবো। তাহলে আমরা সুন্দর মতো আমরা কিন্তু দেখে নিলাম কোন কোন শব্দগুলো আছে। এবার দেখি আমরা সলভ করতে পারি কিনা। নিশ্চয়ই আমরা পারবো, কেউ পারবো কেউ পারবো না। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু কমেন্ট করা শুরু করে দিয়েছি, মার্শাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, রুদ্র, মাইনুল, ফাহমিদা, অহনা, হ্যাঁ বিরাট বলছি টেস্ট পেপার কবে কিনবে? তুমি এখনই কিনে ফেলো না, সমস্যা নাই তো, প্র্যাকটিস শুরু করে দাও। আচ্ছা, তারপর আছে কে? ভূমিজা, তাই না? জেবা, নুসরাত, তাবাসসুম, প্রমা, নিশাত, রোজনিন, মাইশা, আফিয়া, ফাহিমা, তাবাসসুম, নুজহাত, যাক, তানিয়া, অনেকে কমেন্ট করছি আমরা, তাহলে দেখতে থাকি, খেয়াল করে দেখি। দেয়ার এর পরে কি হবে? দেয়ার ইজ হতে পারে, দেয়ার আর হতে পারে, এই যে বি ভার্ব, তাই না? অনেকগুলাই কিন্তু আছে। যেহেতু কাইন্ডস প্লুরাল, আমরা জানি বহু বচন হলে অবশ্যই প্লুরাল হওয়া উচিত, দেয়ার আর। ওয়াকিং, বি নাম্বারে কি হবে, এটা কি আমরা পারি কিনা? আচ্ছা, এই যে এখানে ওয়াকিং, এটা হচ্ছে জিরান্ড। জিরান্ড কি জিনিস এটা আমরা দেখব। আমরা কিন্তু সলভ করতে করতে কনসেপ্ট গুলো দেখে নিব। জিরান্ড হচ্ছে একটা নাউন, সিঙ্গুলার, এরপরে কি হবে? সিঙ্গুলারই বসবে। ওয়াকিং ইজ ওয়ান অফ দেম, তাই না? তাদের একটা। ঠিক আছে, আমরা পারছি। উই ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং, কি হতে পারে বলো তো? আমরা সকালে ঘুম থেকে উঠি, তাই না? তাহলে আমরা বলতে পারি উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, তারপর কি ড্যাশ আ মর্নিং ওয়াক।
আচ্ছা, এখানে আমার মনে হয় একটা টু হবে। হ্যাঁ, টুটা মিস গেছে এখানে। টু, একটা সকালে উঠে হাঁটা আমরা উপভোগ করতে পারবো। কেমন? টু এনজয় আ মর্নিং ওয়াক। এইটুকু মনে হচ্ছে আমরা পারলাম। আচ্ছা, while শব্দটা তো আমরা খুব একটা দেখি নাই, জটিল তো। এই যে এইখানে আমি বলে দিচ্ছি, যখনই while থাকে আমরা কিন্তু সলভ করতে করতে নিয়মগুলো শিখবো। while এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সাধারণত সবখানে। তাহলে কি হবে? while dash in the morning, সকালে যখন আমরা হাঁটি, কি হতে পারে বলো? while walking in the morning we can dash fresh air. এখানে কি বলা যেতে পারে? আমরা বলতে পারি we can have, তাই না? we can have fresh air. আমরা তাহলে we can enjoy বলতে পারতাম, কিন্তু যেহেতু enjoy একবার ব্যবহার করেছি এজন্য এখানে আবার দিলাম না। হ্যাঁ, we can have fresh air. But in towns and cities, শহরে কি দেখা যায়? Air is being, এই জিনিসটা কি আমরা জানি? এইটাকে বলে প্যাসিভ। সেটা কি আমরা অনেকেই কিন্তু জানি না, সেটা আমি দেখাবো। এই যে রোজনিন কিন্তু সুন্দর করে রুদ্রও কিন্তু লিখেছে, প্যাসিভ হলে ভার্বের past participle হয় polluted in many ways, বাতাস কিন্তু অনেকভাবে দূষিত হয়। As a result, ফলাফলস্বরূপ people dash from, সব সময় suffer from, এভাবে কিন্তু জিনিসটা বসে। To dash this problem, আমাদেরকে অতিক্রম করতে হবে, তাই না? আমাদের এটাকে কাটিয়ে উঠতে হবে। To overcome this problem, people and the government should dash forward, সবার সামনে এগিয়ে আসা উচিত, should come forward. তাহলে আমরা দেখতে পেলাম suffer from এটা কিন্তু সবসময় একসাথে বসে, come forward এটা কিন্তু সবসময় একসাথে বসে। এখন অনেকের কাছে খুব ইজি ছিল, কারো কারো কাছে একটু ঝামেলা ছিল, তাই না? একজন বলছে একটা শব্দকে একাধিকবার বসানো যাবে, যাবে, তবে সাধারণত তোমাদেরকে এমন ভাবেই দেয়া হয় যে একটা শব্দ একবারই ব্যবহার করা লাগে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এক শব্দ একাধিক ব্যবহারের দরকার নাই। কারণ হচ্ছে তোমার তো সবগুলো আলাদা আলাদা বসালে হয়ে যাচ্ছে, খামাখা আমি কেন একটা একাধিকবার বসাবো? আচ্ছা, যাক আমরা অনেকে পারছি। এবার আমি একটু সুন্দর করে যে জিনিসগুলোতে একটু কঠিন লাগতে পারে ব্যাখ্যা করি। একজন বলছিল হ্যাভ এর জায়গায় হ্যাভিং হতে পারে কিনা, এটা আমি একটু বুঝাই। এরকম অনেক কিছু কিন্তু ধরে ধরে বুঝাবো। এই জিনিসগুলো আমরা ছোটবেলাতেও পড়ে আসছি, কিন্তু হয়তো অনেকে ভুলে গেছি, অনেকে ভালো করে শিখে নেয়, অনেকের প্র্যাকটিস নাই। মডাল ভার্ব, এটার নাম কি আমরা শুনেছি? শুনলে একটু ইয়েস কমেন্ট করি। আমার মনে হয় আমরা শুনেছি। মডাল ভার্বের মানে কি? এইটার আলাদা করে খুব একটা মানে দরকার নাই বুঝার, শব্দগুলো আমাদের জানতে হবে। ক্যান, শুড, মাস্ট, নিড, তাই না? আর কি হতে পারে? ডেয়ার হতে পারে, ডেয়ার খুব একটা ব্যবহার হয় না, সুতরাং এটা আমরা বাদ দিলেই ভালো হয়। এর বাইরে কি হতে পারে বলতো? মাইট, অথবা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে কি মে, ক্যান থেকে পাস্ট টেন্সে কি কুড। তারপর আরো আছে হ্যাভ টু, হ্যাড রাদার, উড রাদার, কিন্তু সেগুলো এখন আমাদের না জানলেও চলবে। আমরা মাথায় রাখবো এই শব্দগুলো থাকলে সেটাকে আমরা মডাল ভার্ব বলি। এরপরে কি হয়? এরপর ভার্বের সবসময় বেস ফর্মটা বসে। আচ্ছা, বেস ফর্ম মানে কি? আমি যদি বলি আই গো, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও হলো, আবার বেস ফর্মও হলো, তাই না? কিন্তু সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা বেস ফর্ম হয় না। তুমি যদি বলো হি গোজ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু এটা বেস আর থাকলো না কেন? বেইজের মধ্যে মূল শব্দটাই থাকবে, কোনো কিছু যুক্ত হতে পারবে না। So, আমরা মাথায় রাখবো এই যে মডাল ভার্ব গুলো আছে, আরো কি থাকতে পারে? হ্যাভ টু হতে পারে, উড রাদার হতে পারে, সেটা আমাদের না জানলেও চলবে, কারণ আশা করি তোমাদের কাছে এগুলো দিবে না। কিন্তু যদি দেয়, দেখে রাখলাম এগুলোর পরে অবশ্যই অবশ্যই ভার্বের বেস ফর্মটা বসবে। জানি তো আমরা, তাই না? মার্শাল্লাহ, অনেকেই জানি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে যে বলছিলে হ্যাভিং হবে কিনা, এই যে ক্যান কিন্তু একটা মডাল ভার্ব, এরপর অবশ্যই মূল ভার্বটা বসবে। আচ্ছা, আরো যেগুলা যে ওয়িং টু, অত কঠিনগুলো এখন জানার দরকার নাই। হ্যাঁ, আমরা একটু বেসিকের ভিতরে থাকি। ফাহমিদা বলছে এফ নাম্বারে এনজয় লিখলে ভুল হবে কিনা? ভুল হবে না।
কিন্তু তুমি চিন্তা করে দেখো, তুমি এনজয় 2 বার ইউজ করলা, তুমি হ্যাভ শব্দটা একবারও ইউজ করলা না। টিচার তোমাকে মার্ক দিবে কি দিবে না, 1 মার্ক কাটবে কিনা, আমরা কিন্তু কনফিউশনে থেকে যাব। ভুল হবে না, তুমি দিতে পারো। এনজয় দিলে সুন্দর শোনাবে। কিন্তু সেফ থাকার জন্য আমরা যেহেতু হ্যাভটা এখানে ইউজ করতে পারছি, করে ফেলি। তাই না? তাহলে আমাদের ঝামেলাটা থাকবে না। আচ্ছা, আর কি আছে দেখতে মৌরিম বলছে ইংরেজি সেকেন্ড পেপার অনেক কাঁচা। এইজন্যই তো আমরা প্র্যাকটিসটা করছি। করতে, করতে আমরা শিখবো। তাই না? কোথাও থেকে তো শুরু করতে হবে। শুরু করলে আমরা পারবো। এরপর চলো, মারিয়া বলছে অনেকগুলো মিস করে ফেলেছি, দেরি হয়ে গেল। খুব একটা সমস্যা নাই। আজকে পুরো ক্লাসে আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, এক্সারসাইজ, বোর্ডের প্রশ্ন। সুতরাং একটু দেরিতে জয়েন করলেও সমস্যা নাই। রুদ্র বলছে বেস ফর্ম কি? বেস ফর্ম মানে হচ্ছে মূল। মূল শব্দটা ধরো ওয়াক, এটা মূল শব্দ। তুমি প্রেজেন্ট টেন্সে ওয়ার্কস লিখতে পারো, পাস্ট টেন্সে ওয়ার্কড লিখতে পারো, যেটাই লিখো, এগুলো তুমি কিছু একটা যুক্ত করলা। যুক্ত না করলে মূল শব্দটা বেস বা ভিত্তি আমরা বলতে পারি। এখানে কিন্তু আরো কিছু শিখার আছে। যেমন আমরা একটা ব্যাপার মাথায় রাখলাম, while শব্দটা থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মাঝে মধ্যে এগুলো চলে আসবে। কেমন? আচ্ছা, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াকিং শব্দটা ছিল, আমি বলেছিলাম এটা হচ্ছে জিরান্ট। তাহলে সবাই একটু বলো তো, টু ওভারকাম এইটা কি ধরনের ভার্ব হতে পারে? জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ কি হতে পারে, আমরা কি জানি কিনা? যদি কিছুটা জানি আলহামদুলিল্লাহ, না জানলেও ক্ষতি নাই। আবু সাইদ বলছে আমি অনেক দুর্বল। দুর্বল দেখেই আমরা পড়তে পড়তে শিখবো। ঠিক আছে? মাসরুর বলছে ডি নাম্বার হ্যাভিং এ মর্নিং ওয়াক। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল রাখবো যে তুমি চাইলে দিতে পারো। এখানে যদি টু না থাকে তখন তুমি দিতে পারো হ্যাভিং বা এনজয়িং এ মর্নিং ওয়াক, কিন্তু টু যেহেতু আছে, মানে প্রশ্ন এটা ভুল ছিল, আমি টু অ্যাড করে দিয়েছি, সেক্ষেত্রে এরপরে বেস ফর্মটা বসাবো। আমি বুঝতে পারছি তুমি চাইলে এনজয়ের জায়গায় এখানে হ্যাভ বসাতে পারো, এখানে হ্যাভের জায়গায় এনজয় বসাতে পারো। মাঝে মধ্যে এরকম থাকবে যে তুমি ইন্টারচেঞ্জ করতে পারবা, এইটা এখানে না বসে ওখানে বসালে, ওইটা এখানে বসালা। হিন্দিতে কি বলে, ইধার কামাল উধার কা, উধার কামাল ইধার কা। মাঝে মধ্যে দিতে পারো, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, আমি জিজ্ঞেস করছিলাম টু এর পরে ওভারকাম এটা কি ধরনের ভার্ব? অনেকেই বলতে পেরেছি, মার্শাল্লাহ। নামগুলো একটু পড়ি, তানভীর, তারপর হচ্ছে তাফহিম, মুনিম, রোজনিন, তাই না? হ্যাঁ, সামিরা, অনেকে কিন্তু বলছি আমরা। আমরা মাথায় রাখবো নন ফাইনাইট ভার্ব এই জিনিসটা হালকা হালকা আমাদের জানা থাকা লাগবে। কেউ যদি বলে আমি একেবারেই জানি না, তাহলে কিন্তু এটা লজ্জার বিষয়। এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। এখন আবার দেখে নিচ্ছি, নন ফাইনাইট ভার্ব 3 ধরনের হয়, সেটাও আমরা জানি। জিরান, পার্টিসিপল, আর এটা হচ্ছে ইনফিনিটিভ। এগুলো আসবে, আরো সামনে আসবে। হ্যাঁ, সো জিরান্ড আর পার্টিসিপল দুইটার ক্ষেত্রে আমরা দেখব ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হয়, এটাও আমরা জানি। আমরা এটাও জানি যে জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, তাই না? সেটার এক্সাম্পলও কিন্তু আমরা জানি। যেমন তুমি বলতে পারো আই স, ধরো তোমার আকাশে উঠতে খুব ভাল লাগে। অনেকে কিন্তু প্লেন থেকে লাফ দেয়, হ্যাঁ, স্কাই ডাইভিং বলে, আকাশ থেকে লাফ দেয় প্যারাশুট নিয়ে। তুমি বললা ফ্লাইং ইজ মাই ফেভারিট স্পোর্টস। এই খেলাটা তোমার খুব ভাল লাগে। এখানে দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো এবং সেটা নাউনের কাজ করছে। কিভাবে বুঝবা নাউনের কাজ করছে কিনা? তুমি একটা নাউন বসাও, ফুটবল বসাও, ফুটবল ইজ মাই ফেভারিট স্পোর্ট। কি মনে হয়, ফ্লাইং এর বদলে ফুটবল বসালে ঠিক আছে না বাক্যটা? তাহলে এটা জিরান্ট, শিখে গেলা। পার্টিসিপলটা কি? অ্যাডজেক্টিভের কাজ করে। তুমি বললাম ভাই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম আহ আমার বড় ভাই, ধরে নাও তার নাম হচ্ছে সিয়াম, সিয়াম ভাই মেডিকেলে চান্স পেয়েছে আজকে একটু আগে রেজাল্ট। এত খুশি, তার পার মাটিতে নেই, সারা আকাশে উঠছে, আকাশে উঠছে আনন্দে। তখন তুমি কি বললা? আই স এ ফ্লাইং সিয়াম ভাই। তার মানে কি, সিয়াম হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আমি একটা উড়ন্ত সিয়াম ভাইকে দেখলাম, তাই না? সাদা অ্যাপ্রন, স্টেথোস্কোপ নিয়ে ঘুরবে এখন থেকে, ডাক্তার হয়ে গেছে সে। তাহলে কি হলো? এটা হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভটা খুবই সিম্পল, একটা টু থাকে, তারপর ভার্বের বেস ফর্মটা বসে, তাই না? যেমন বলতে পারি টু ফ্লাই
ইজ মাই ফেভারিট স্পোর্ট। তাহলে আমরা কিন্তু একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম ওয়াকিং কোথায় ছিল? কই জানি ছিল ওয়াকিং? এই যে ওয়াকিং ইজ, তাই না? এটা কিন্তু একটা জিরান বসেছে। আবার টু ওভারকাম এটা একটা ইনফিনিটিভ বসেছে। তার আমরা দেখতে পাচ্ছি যে নন ফাইনাইট ভার্ব যেগুলা সেগুলো কিন্তু আমরা দেখে ফেললাম, তাই না? এরকম আরো কিন্তু জিনিসপত্র আছে। সব সময় রাইট ফর্ম অফ ভার্বসে মূল জিনিস হচ্ছে তিনটা। এই তিনটা জিনিস থাকলে তুমি অনেকখানি পেরে যাবা। নাম্বার 1 যেটা আমরা দেখলাম নন ফাইনাইট ভার্বস, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। নাম্বার 2 কি? এই যে দেখো, যখন এখানে অবশ্য ছিল না, সামনে আসবে। আমি বরং নিয়মটা দেখিয়ে দেই। অনেক ক্ষেত্রে এই জিনিসটা তোমরা দেখবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা ভার্বের শেষে এস কিংবা ইএস যুক্ত করব। এটা প্রচুর আসবে, প্রচুর আসবে। এটা 2 নাম্বার জিনিস। আর 3 নাম্বার জিনিসটা কি যেটা আমাদের জানা থাকা লাগবে সেটা হচ্ছে যেটা আমরা এখানে জি নাম্বারে দেখেছিলাম, এয়ার ইজ বিং পলিউটেড। কি বলেছিলাম? প্যাসিভ। অ্যাক্টিভ ভার্ব আছে, প্যাসিভ ভার্ব আছে। তাহলে কোন তিনটা জিনিস আমাদের জানা লাগবে? নাম্বার 1 নন ফাইনাইট ভার্বস, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। নাম্বার 2 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে এস কিংবা এস যুক্ত হয়। নাম্বার 3 অ্যাক্টিভ প্যাসিভ। এই তিনটা পারলে ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আমাদের ভয়টা আর থাকবে না। সো আমরা তো নন ফাইনাইট ভার্বটা মোটামুটি দেখে ফেললাম, তাই না? 1 নাম্বারটা দেখা শেষ। এবার তাহলে চলো 2 নাম্বারে আমরা কি দেখব? এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিভাবে সেটা আমরা বুঝবো? যে কোনো নাউন, জিরান্ডো কিন্তু একটা নাউন, তাই না? ওয়াকিং, ফ্লাইং সেটাও কিন্তু একটা নাউন। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে পারে। তারপর হলো যে হি, শি, ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে পারে, তাই না? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো যদি হয় তাহলে আমরা সুন্দর মতো ভার্বের শেষে এস কিংবা এস যুক্ত করে দিব। এইবার একটা কঠিন জিনিস যেটা আমরা অনেকেই ভয় পাই। আমরা এখন দেখব অ্যাক্টিভ আর প্যাসিভ ভার্ব এটা কিভাবে কাজ করে। এই জিনিসটা ভালো করে জানা থাকলে আমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বস অনেকখানি সহজ হয়ে যাবে। আই ইট খাচ্ছি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভার্ব। আমি নিজে খুব খাচ্ছি, আরাম পাচ্ছি, মজার মজার খাচ্ছি। এইটাকে প্যাসিভে কিভাবে নিতে হয় আমরা কি জানি? জানলে একটু কমেন্ট করো তো। সবাই কমেন্ট করো, দেখি পারি কিনা। আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এই জিনিসটাকে একটু চিন্তা করি, এখানে কি কি আছে? আই মানে আমি কাজটা করছি, তার মানে আমি কর্তা কিংবা আমি সাবজেক্ট, তাই না? কি কাজ করছি? ইট আমি খাচ্ছি, এটা হচ্ছে ক্রিয়া কিংবা ভার্ব। যখন তুমি ভার্বকে জিজ্ঞেস করবা কি অথবা কাকে, সেইটার উত্তরে আমরা কিন্তু অবজেক্টকে পেয়ে যাব। বাংলায় বলি কর্ম, কাচ্ছি। তাহলে আমরা জানলাম অ্যাক্টিভ ভার্বে কি হলো? শুরুতে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সেইটাকে যখন আমি প্যাসিভে নিয়ে যাব, অবজেক্টের শুরুতে চলে আসে, তাই না? এই যে কাচ্চি শুরুতে চলে আসলো, সাবজেক্টের শেষে চলে গেল, এই যে। আর ভার্বের কি হলো? ভার্বের একটা প্যাস পার্টিসিপল হয়ে গেল, ইট, এইট, ইটেন, তাই না? এইবার চলো জিনিসটা আমরা একটু ব্যাখ্যাটা সুন্দর করে দেখে ফেলি। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভের ফর্মুলা। এটা যদি আমরা ভালো করে জানি ইনশাল্লাহ আমাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আবারও দেখে ফেলি। অবজেক্ট শুরুতে আসলো, তারপর একটা বি ভার্ব হলো। বি ভার্ব গুলো কি আমরা কিন্তু জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল সবগুলো কিন্তু বি ভার্ব হিসেবে আমরা ধরতে পারি। যেমন এখানে প্রেজেন্ট টেন্স ছিল দেখে ইজ এসেছে, পাস্ট টেন্স হলে ওয়াজ হতো। এরপর কি হচ্ছে? V3, আমরা কি এটা মনে আছে? V1, V2, V3। V1 মানে কি প্রেজেন্ট টেন্স, ইট। V2 মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, এইট। V3 মানে পাস্ট পার্টিসিপল ইটেন, তাই না? ব্রেক, ব্রোক, ব্রোকেন, টেক, টুক, টেকেন, ইট, এইট, ইটেন। তারপর বাই হলো। একদম শেষে কি হলো? সাবজেক্টটা শেষে আসলো কিন্তু আই হিসেবে বসে নাই, সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম বসেছে। এটা আমরা মনে রাখবো। আই থেকে মি হয়, উই থেকে আস হয়, হি থেকে হিম হয়, শি থেকে হার হয়, দে থেকে দেম হয়, আর ইউ, ইট এগুলো যা ছিল তাই থাকে। তাহলে কি মনে হচ্ছে?
আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? খুবই সহজ জিনিস, একটু সুন্দর করে দেখলে আমরা পারবো। আমি তাহলে তোমাদেরকে আরেকটা দেই। দে 8 শীতকালে আইসক্রিম খাওয়া ঠিক না, তারপরে ধরো আইসক্রিমই খেলো। এইটা কি আমরা পারবো প্যাসিভে লিখতে? সবাই ঝটপট কমেন্ট করি, সবাই ঝটপট কমেন্ট করতে থাকি। দে 8 আইসক্রিম, এটাকে প্যাসিভে নিলে কি হবে সবাই জানাও। সবাই কমেন্ট করতে থাকে। এর মধ্যে ফাতিমা বলছে রাইট ফর্ম অফ ভার্বস পারে, তবে কোন শূন্যস্থানে কোনটা বসবে সেটা ধরতে পারে না। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা তো আজকে বেশ কয়েকটা বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করব। এটা করতে করতে তুমি ধরতে পারবে আশা করি। আমরা একটা এক্সারসাইজে গেলে তখন বলবো জিনিসটা নিয়ে ভালো করে। আচ্ছা, অনেকেই কমেন্ট করছি। চয়নিকা, রোসনিন, নাজিফা, রুদ্র, সিনথিয়া, ডক্টর দিব্য, এখন থেকে ডাক্তার হয়ে গেছে সে, আফিয়া, আব্দুল্লাহ। হ্যাঁ, তো আর কে কে আছে? তানজিলা, বিপ্র, মাশাল্লাহ, গুড। আকাশ, অদ্রিতা। হ্যাঁ, এখন আমরা একটু খেয়াল রাখবো। ঘুরে ফিরে দেখা যায় যে কয়েকজন স্টুডেন্ট সবসময় কমেন্ট করে, বাকিরা কি করে? চুপ করে থাকে, মুখ একদম সিলাই করে রাখা, তারা কোনো কথা বলবে না। এটা হলে কিন্তু চলবে না, এটা আমরা মানবো না, তাই না? আমরা সবাই কমেন্ট করব, পারি কিংবা না পারি। আমরা লজ্জা পাবো না, ভয় পাবো না, চেষ্টা করতে থাকবো। হ্যাঁ, এই জড়তা কাটিয়ে উঠতে হবে। এখন আমরা কিন্তু খুব সিম্পল ভাবে জিনিসটা শিখলাম, এখানে কিন্তু একটু কঠিন ব্যাপার স্যাপার আছে। কি আছে? টেন্সের একটা ব্যাপার আছে, এই জন্য এটা আমাদের ভালো করে দেখতে হবে। আমরা অবশ্যই অবশ্যই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। হ্যাঁ, যেন পরে তুমি দেখে নিতে পারো। বিশেষ করে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, সারা জীবন এটা আমাদের দরকার হয়। এটা আমরা নিয়ে রাখবো স্ক্রিনশট, এবং এটার একটু অ্যাডভান্স ভার্সন যেটা বিভিন্ন টেন্সের ক্ষেত্রে কিভাবে হয় সেটাও আমরা খুব ভালো করে দেখে রাখবো। এই দুটো যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ আমরা পারবো। খুব একটা কঠিন কিছু না, খেয়াল করে দেখো। সিম্পল প্রেজেন্টে কি ছিল? যা ছিল তা আমরা তো দেখে আসলাম। এই যে একটা বি ভার্ব বসলো, ডান। কন্টিনিউয়াস যদি হয়, আমরা এটা খেয়াল রাখবো, কন্টিনিউয়াস টেন্স হলে বি ভার্বের সাথে, কন্টিনিউয়াস মানে একটা আইএনজি না, এই যে আমরা বি এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম। আর কোনো চেঞ্জ নাই, জাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ওই আইএনজিটা আমরা বি ভার্বের সাথে যুক্ত করে দিলাম, শেষ। হি ইজ বিং হেল্পড বাই হার। পারফেক্ট টেন্সে কি হয় তুমি চিন্তা করে দেখো। V1, V2, V3, টেক থেকে কি হয় বলো তো? একটা ইএন যুক্ত হয়, খেয়াল করে দেখেছো? টেকেন। ব্রেক থেকে কি হয় বলো তো? একটা ইএন যুক্ত হয়, ব্রোকেন। তাহলে অনেক ক্ষেত্রে পারফেক্ট টেন্সে একটা ইএন যুক্ত হয়, আমরা সেটাই করব। আমরা বি ভার্বের সাথে একটা ইএন যুক্ত করে দিব। হি হ্যাজ বিন হেল্পড বাই হার। আর বাকিগুলো যা আছে তাই, ওগুলো খুব একটা কঠিন কিছু না। আর ফিউচারে কি হবে? একটা বি ভার্ব যুক্ত করে দিলাম, হি উইল বি, শেষ। তাহলে কি মনে হচ্ছে? এতটাও কঠিন কিছু না, তবে যারা একেবারেই কখনো পড়ি নাই, একটু তো গ্যাঞ্জাম লাগবে জিনিসটা, তাই না? শুরুতে একটু গ্যাঞ্জাম লাগবে, সেজন্য কি করতে হবে? ক্লাসে আমরা দেখলাম, স্ক্রিনশট নিলাম, তারপরে কিন্তু বাবারা বাসায় একটু নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে। তোমরা খুবই ভালো করে জানো যে এই পিডিএফ গুলো তোমরা অ্যাপে গেলেই পেয়ে যাচ্ছ। যারা পড়ি তারা পারি, যারা পড়ি না তারা কিন্তু ক্লাসে পড়ে পড়িও না। এই কাজটা করা যাবে না। কেন আমি পারলাম না ক্লাসে? বেশি করে এই জিনিসগুলো ক্লাসে পড়ে আমাদের দেখতে হবে, বারবার দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকটা এক্সারসাইজ করে দেখি আমাদের কি অবস্থা। এটা তো স্ক্রিনশট নিয়েছি আশা করি, একটু কমেন্টটা দেখে ফেলি, তারপর আমরা এক্সারসাইজে যাবো ইনশাল্লাহ। আগেরটাও একটু দেখাতে হবে, ঠিক আছে, আগেরটাও নিলাম। আচ্ছা, তোরা বলছে সহজ আছে, অবশ্যই এগুলো খুবই সহজ, বাচ্চাদের জিনিস। একটা ব্যাপার কি, শোনো, শিখোতে আমরা যখন ক্লাস নেই, এখানে একটা মুশকিল হলো, তোমরা কিন্তু সারা দেশের সবখান থেকে আছো, কিন্তু যখন আমি একটি স্কুল বা কলেজ বা ভার্সিটিতে ক্লাস নিচ্ছি, সেখানে নির্দিষ্ট কিছু শিক্ষার্থী, ধরো আমি, আমার স্কুল ছিল আইডিয়াল স্কুল বা কলেজ ছিল নটরডেম, তো নটরডেমে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। সুতরাং ওই ভর্তি পরীক্ষায় সবাই কিন্তু টিকবে না। যাদের একটা সার্টেন লেভেল অফ ট্যালেন্ট আছে, বেসিক আছে, তারা টিকতে পারবে। সুতরাং সেখানে টিচার চাইলেই অ্যাডভান্স ভাবে পড়াতে পারেন, কারণ তিনি জানেন যে এই ছেলে মেয়েগুলা, নটরডেমে তো শুধু ছেলেরাই পড়ে, সো তারা কিন্তু ওইটা ধরতে পারবে। কিন্তু আমি যদি অ্যাডভান্স তোমাদেরকে পড়াই, অনেকেই ধরতে পারবে না। So আমাদের কি করতে হয়? একদম বেসিকটা বারবার তোমাদেরকে শিখাই দিতে হয়, তাই না?
আমাদের কিন্তু চাওয়া থাকে যে তোমরা বেসিকটা শিখে ফেলবা, তারপর অ্যাডভান্সে আমরা যাব। আমরা শুধু ক্লাস 9 এর পড়াশোনা কেন, আমরা অ্যাডমিশনের পড়াশোনা পড়ে ফেলবো। সেরকম ভাবে কিন্তু নিজে থেকে গড়তে হবে। তোমরা যদি না পড়ো, আমরা কিন্তু অ্যাডভান্সটা পড়াতে পারবো না। হ্যাঁ? আমরা সবাই যদি চেষ্টা করি, মনোযোগী থাকি, তাহলে ইনশাআল্লাহ পারবো। চলো আমরা আবার চেষ্টা করি। কি করব? শুরুতে আমরা অর্থগুলা লিখে দিব। অ্যালাউ মানে কি? কাউকে অনুমতি দেয়া, কিছু একটা করতে দেয়া, যে ঠিক আছে আব্বু বলল যাও তুমি বাইরে গিয়ে খেলাধুলা করো, তোমাকে অ্যালাউ করলো। প্যাস মানে কি? পাস করা, এটা আমরা জানি। ট্রিট মানে কি? কাউকে তুমি কিভাবে আচরণ করছো বা মূল্যায়ন করছো, মানে আমরা আচরণটাই বলতে পারি। হ্যাঁ, কারোর সাথে কিভাবে তুমি আচরণ করলে। ট্রিটমেন্ট, ডাক্তার পেশেন্টকে ট্রিটমেন্ট করে যে, তাই না? সেবা করাও হতে পারে, অনেকগুলো অর্থ হতে পারে। সেবা করাও হতে পারে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে। ডিপেন্ড মানে কি? নির্ভর করা, এটা আমরা জানি। ডু মানে হচ্ছে কাজ করা। ইনক্রিজ মানে কি? বৃদ্ধি পাওয়া, সহজ শব্দ। আর্ন মানে কি? উপার্জন করা, তাই না? বা অর্জন করা, টাকা পয়সা আমরা বলি আর্নিং। সিকিউরিটি থেকে সিকিউর মানে কি? নিরাপদ করা বা নিশ্চিত করা। আর টেক মানে হচ্ছে নেওয়া। এই তো আমরা শব্দগুলো শিখলাম। যারা বলছিলা যে নিয়ম জানি কিন্তু লিখতে গেলে পারি না, এই যে আমি কিন্তু অর্থগুলা ভালো করে শুরুতে দেখে নিলাম। এবার আমি একটা একটা করে সলভ করবো ইনশাল্লাহ। চলো চেষ্টা করি। অ্যাডাল্ট অ্যালাউয়েন্স, দুইটা শব্দ মিলে কিন্তু একটা নাউন বোঝানো হলো, তাই না? হ্যাঁ, যেমন তুমি যদি বলতা ফাইনাল এক্সাম, বার্ষিক পরীক্ষা, এটা কিন্তু একটা নাউন। তাহলে কি হবে? অবশ্যই ইজ হবে, সহজ জিনিস, তাই না? এখানে অ্যালাউয়েন্স মানে কি জানি? এখানে অ্যালাউয়েন্স মানে কিন্তু অনুমোদন না। এখানে অ্যালাউয়েন্স মানে হচ্ছে ওদেরকে একটা ভাতা দেয়া হয়, একটা টাকা ওদের জন্য অনুমোদন করা হয়, সেটা অ্যালাউয়েন্স। এজ এ নোবেল প্রোগ্রাম ইনিশিয়েটেড, এই যে শব্দার্থগুলা কিন্তু আমরা লিখবো না পারলে। ইনিশিয়েট মানে কি? উদ্যোগ। কেমন? এগুলা কিন্তু সুন্দর করে লিখবো, এগুলো খুব সুন্দর সুন্দর শব্দ। ইনিশিয়েট, উদ্যোগ, বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার এই উদ্যোগটা গ্রহণ করেছে। In most of the developed countries, উন্নত দেশগুলো বেশিরভাগ of this world, this kind of program is dash by the government. খেয়াল করে দেখি কি হবে। 2 নম্বরে খেয়াল করি, একটু ভাবি। রোজনিন কিন্তু করেছে, রুদ্র একটু ভুল হয়ে গেছে কিন্তু। আমরা একটু আগে দেখলাম যে অ্যাক্টিভ প্যাসিভ। চিন্তা করে দেখো, প্রোগ্রামটা কি নিজে নিজে নেয় নাকি তাকে নেয়া হয়? আমরা জানি যখন প্যাসিভ হয়, এই যে দিস কাইন্ড অফ প্রোগ্রাম, সাবজেক্ট, তারপর একটা বি ভার্ব, তারপর ভার্বের past participle, তারপর বাই, তারপর ওই যে সাবজেক্টের শেষে বসে গেল। তাহলে উদ্যোগটি নেওয়া হয়, গ্রহণ করা হয়, ইজ টেকেন বাই দি গভর্নমেন্ট। অনেকে বলছিল অ্যালাউড হয় কিনা, আমরা দেখব অ্যালাউডটা ভবিষ্যতে ব্যবহার হয় কিনা। হ্যাঁ, এখানে টেকেনটা সুন্দর লাগছে। তবে তোমার মনে হয়েছে অ্যালাউড, ঠিক আছে, যারা যারা অ্যালাউড বলেছে আমি লিখে রাখলাম। দেখা যাক অ্যালাউডটা পরে আসে কিনা। সামনে আগাই। দ্য গভর্নমেন্ট শুড পারসু। পারসু মানে কি? আমরা জানি কিছু একটা চেষ্টা করা বা অনুধাবন করা, অনুসরণ করা। হ্যাঁ, চেষ্টা করা, এরকম অর্থ বোঝায় যে তাদের চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। দ্যাট দেয়ার ওল্ড এজ ইজ, আবারও দেখো, বৃদ্ধ বয়স কি নিজে নিজে নিরাপদ থাকে নাকি নিরাপদ করা হয়? বলো তো একটু। ওল্ড এজ তো নিজে নিজে কিছু করতে পারে না, তাকে নিরাপদ করে তুলতে হয়, তাই না? তাহলে কি হতে পারে? তাহলে ইজ সিকিউরড অ্যান্ড কমফোর্টেবল। কেমন? এটা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, এই যে এটা যে প্যাসিভে, একটু খেয়াল রাখবো জিনিসটা। কেমন? ঠিক আছে। অনেকে এখানে বলল সাকসিড। সাকসিড কোত্থেকে আসে? সাকসেস শব্দটাই তো এখানে নাই। আচ্ছা, 4 নম্বরে যাই। বাট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য অ্যাডাল্ট আর, আবারও খেয়াল করে দেখো, বৃদ্ধরা নির্ভরশীল হয়ে যায়। সব সময় আমরা প্যাসিভ বুঝার ক্ষেত্রে কি দেখলাম? সাবজেক্ট যেটা ছিল, এই যে প্রোগ্রাম, তারপরে একটা বি ভার্ব বসেছে, মনে আছে? এই যে ওল্ড এজ সাবজেক্ট ছিল, এরপর একটা বি ভার্ব বসেছে। আবার এখানে দেখো অ্যাডাল্ট সাবজেক্ট, এরপর একটা বি ভার্ব বসেছে। তাহলে কি হবে? আর ডিপেন্ড, নির্ভরশীল, এইটার পাস্ট পার্টিসিপল কি? অনেকেই বানানটা জানি না, ডিপেন্ডেন্ট। কেমন? আমরা অনেকেই কিন্তু বোকার মতো অন্য একটা বানান লিখেছি।
ডিপেন্ডেড লিখেছি না, ডিপেন্ডেন্ট। এটা অনেকেই জানতাম না, আজকে আমরা ভালো করে শিখে রাখলাম। কেমন? এই যে রুদ্র কিন্তু সঠিকটা লিখেছে, গুড। অন দেয়ার ওন সন্স অর ডটার্স, ডিপেন্ডের পরে অন বসে, এটাও আমরা খেয়াল রাখবো। কারো উপরে, অন মানে কিন্তু উপরে, কারো উপরে নির্ভর করা। এই তো আমরা পারলাম। দ্য অ্যাডাল্ট লুজ দ্য অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা, কাজ করার ক্ষমতা। এটাও কিন্তু আমরা শিখে রাখবো, যারা পারি না লিখে রাখবো। কাজ করার ক্ষমতা, অ্যাবিলিটি টু ওয়ার্ক অ্যান্ড ড্যাশ, কাজ করতে পারলে কি করতে পারি? আর্ন করতে পারি, তাই না? এই যে দেখো, টু এর পরে ভার্বে বেস ফর্ম বসিয়ে কি বলে? ইনফিনিটিভ বলে। তাহলে টু এর পরে ওয়ার্ক হবে অ্যান্ড আর্ন হবে। এ বয়সে কাজও করতে পারে না, উপার্জনও করতে পারে না। দে ড্যাশ অফেন্সিভলি বাই দেয়ার ওন ইস্যুস, অফেন্সিভ মানে কি? আক্রমণাত্মক, খারাপভাবে। তাদের এই সমস্যাগুলোর জন্য তাদেরকে খারাপভাবে সেবা করা হয় বা আচরণ করা হয় তাদের সাথে। এখন চিন্তা করো, তারা কি নিজের আচরণ করে নাকি তাদের সাথে আচরণটা করা হয়? ভাবো তো, তাদের সাথে আচরণ করে, তাহলে প্যাসিভ হবে। কিন্তু কি হবে? এই যে তাইসির মির কিন্তু বললো, দে আর ট্রিটেড, বুঝা গেল জিনিসটা? তারা আচরণ করছে বুঝাচ্ছে না, তাদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে, আক্রমণাত্মক আচরণ করা হচ্ছে, বাজে আচরণ করা হচ্ছে। দে আর ট্রিটেড অফেন্সিভলি। তাহলে এই প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি প্রায় সবগুলা কিন্তু প্যাসিভ। খেয়াল করে দেখলা? এই যে অ্যাক্টিভ প্যাসিভ যে আমরা মাত্র শিখলাম, অনেকের কিন্তু হজম হয় না এই পড়াটা। এই জন্য এখন আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভটা কিভাবে পরীক্ষায় আসে। বারবার দেখতে পাচ্ছি এই যে অবজেক্টের শুরুতে বসে, তারপর বি ভার্ব বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপলটা বসে, সামনে হয়তো আরো আসবে। চলো দেখি। দে হ্যাভ টু ড্যাশ দেয়ার ডেজ, টু থাকলে কি হবে? ভার্বে বেস ফর্ম বসবে। তারা সময়টা কাটাতে হয়, সময় কাটানো কি? স্পেন্ড দেয়ার ডেজ, এখানে স্পেন্ডটা নাই, সুতরাং স্পেন্ড না দিয়ে আমরা প্যাস দেয়ার ডেজ, তাই না? হ্যাঁ, এখানে প্যাস হবে, স্পেন্ড তো আসলে প্যাসেজে নাই। ডিপেন্ডিং অন আদার্স, তাই না? ইয়াস। দ্য অ্যালাউয়েন্স, এই ভাতাটা শুড বি, খেয়াল করে দেখো, ভাতা কি নিজে নিজে বৃদ্ধি হয় নাকি তাকে বৃদ্ধি করা হয়? তাহলে দেখি আমরা এটা পারি কিনা। অ্যালাউয়েন্স শুড বি, বৃদ্ধি পাওয়া ইংরেজি কি? ইনক্রিজ। এটাও কিন্তু প্যাসিভে আছে, শুড বি ইনক্রিজড। এন্ড দ্য ট্রু নিডি, যারা কি নিডি মানে কি? যার নিড আছে, অভাবী। তাহলে নিডি মানে হচ্ছে অভাবী। কি হবে এখানে? ডিজার্ভ শব্দটা তো এখানে নাই, সুতরাং এটা আসলে ভুল আমার মনে হয়। এটা এখানে তো প্যাসেজে দেয়া ছিল না। ঠিক আছে, এখানে তুমি ইয়ে দিতে পারো, বি ভার্ব একটা বসায় দিতে পারো। তুমি এখানে দিতে পারো আর টু হ্যাভ দিস অ্যালাউয়েন্স। ঠিক আছে, তবে এটা বাদ দিই আমরা, এটা মনে হয় একটা প্রশ্নে ভুল আছে। আমরা যে নাম্বারে আসি, ইট ইজ এক্সপেক্টেড, এটাও কিন্তু প্যাসিভ। খেয়াল করে দেখলা যে আশা করা হয়, প্রত্যাশা করা হয়। দ্য লোকাল লিডার্স ড্যাশ দেয়ার ডিউটি, এখানেও কিন্তু একটা ভুল আছে, যে এখানে যে শব্দটা বসবে এখানে দেয়া নাই। না, আছে, আছে তো। এই যে বি ভার্ব আছে না, তাহলে আমরা দিতে পারি উইল। এই যে ডু আছে না, উইল ডু দেয়ার ডিউটিস, এটা আমরা দিতে পারি। উইল ডু দেয়ার ডিউটি ইম্পার্শিয়ালি। এই যে দেখো কঠিন কঠিন শব্দ কিন্তু। পার্ট মানে কি? অংশ। কারো অংশ নেওয়া মানে হচ্ছে পার্শিয়াল, আর কারো অংশ তুমি নিবা না, সেটা হচ্ছে ইমপার্শিয়াল মানে নিরপেক্ষ। যারা জানতাম না, অর্থগুলো অবশ্যই লিখে রাখবো। এভাবেই কিন্তু শিখা শুরু। তুমি যদি ভাবো যে ভাই আলসেমি লাগছে, লিখতে ইচ্ছা করছে না, তাহলে কোনোদিন শিখতে পারবা না। ঠিক আছে। শাফিন বলছে আমার নাম দেখা যাচ্ছে না। অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু তোমার নামটা দেখা গেলে তোমার কোনো লাভ আছে? তুমি যদি এটা প্র্যাকটিস করো তাহলে তোমার লাভ আছে। শুধু শুধু এভাবে চালাকি করে নাম পড়ে তো লাভ নাই, তাই না? আচ্ছা, এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এখানে শুধু ডু না উইল ডু কেন হলো? এগুলো হচ্ছে না, প্র্যাকটিস করতে করতে আমরা শিখি। অর্থাৎ আমরা দেখতে পেলাম পুরো প্যাসেজটায় যারা হচ্ছে বয়স্ক মানুষ, তারা আসলে সেবাটা পাচ্ছেন না। তাহলে আমরা বুঝতে পারছি বর্তমানে বর্তমানে তারা কাজ ঠিকমতো করছেন না, নেতারা। আমরা আশা করছি ভবিষ্যতে করবে, এই জন্য আমরা উইল ডু দিলাম। বুঝতে পারছি জিনিসটা? এক্স্যাক্টলি। রোজনী বলছে প্র্যাকটিসের জন্য হার্ড এক্সাম্পল রাখেন,
হ্যাঁ, আমরা ইজি হার্ড অনেকগুলো রাখছি, যেমন এটা কিন্তু অনেকে পারি নাই। এই মাত্র আমরা পড়ে আসলাম অ্যাক্টিভ প্যাসিভ, এখানে অনেকগুলো প্যাসিভ ছিল, আমরা কিন্তু অনেকেই পারি নাই। তার মানে কি বুঝা গেল বলতো? তার মানে বুঝা গেল যে আমরা শুধু ক্লাসে পড়লে হবে না, পরেও কিন্তু প্র্যাকটিস করতে হবে। বৈশাখে বলছে, পুকি আপু ক্লাসে কমেন্ট করলে রিপ্লাই দেয় না অনেক সময়। শোনো, আসলে ব্যাপারটা কি, যে শত শত স্টুডেন্ট তোমরা, আমার যদি সময় থাকতো আমি সবারটাই পড়তাম, আমার খুব ভালো লাগে পড়তে, কিন্তু সবার তো সময়টা থাকে না, তাই না? ক্লাসে অনেক কিছু একসাথে পড়াতে হয়, কভার করতে হয়, মাঝে মধ্যে মিস হয়ে যায়। সো এই ক্ষেত্রে মন খারাপ কখনো করবা না, সময় পেলে অবশ্যই তারা পড়ার চেষ্টা করবেন। সো এটা নিয়ে কখনো প্যারা খাবা না। আচ্ছা, আমরা যে এটা পড়ছি আসলে কতখানি মনোযোগী এটা তো দেখা দরকার। ছেলেরা না মেয়েরা বেশি মনোযোগী? আমার তো মনে হয় আমরা একটা পোল কোয়েশ্চেনে যেতে পারি, এবং একটু কঠিন পোল কোয়েশ্চেন। রজনী বলছিল কঠিন দিতে। আমি শুরু করলাম, 3 2 1 শুরু হয়ে গেল। দেখি আমরা এটা পারি কিনা। এটা নিয়ম কিন্তু আমি পড়াই নাই, কিন্তু আমরা পোলটা সলভ করার মাধ্যমে নিয়মটা শিখে ফেলবো। হুম, দেখি আমাদের কি অবস্থা, ইনশাল্লাহ। One of my friends dash absent মানে কি অনুপস্থিত ছিল yesterday। আচ্ছা, yesterday মানে হচ্ছে গতকাল, তার মানে অতীতকালে। ইজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আরটাও প্রেজেন্ট টেন্সে, কিন্তু গতকালে কথা বলছে, তাহলে দুইটা কোনোটাই হবে না, ওয়াজ নাকি ওয়ার হবে। আচ্ছা, এই জিনিসটা খুব কমন একটা মিস্টেক আমরা করে ফেলি, এই জন্য এটা পোল কোয়েশ্চেনে দিয়েছি। ধরো তোমাদের দিবা আপু, তার কিন্তু ডেঙ্গু জ্বর ছিল গত বেশ কয়েকদিন, তিনি অসুস্থ ছিলেন, আজকে থেকে আবার অফিসে আসা শুরু করেছেন, মোটামুটি সুস্থ। রিফাত ভাইয়ের আবার আজকে এই জ্বর। So, আমরা দোয়া করছি ওর যেন ডেঙ্গু না হয়। তো অনেক ক্ষেত্রে কি হয়, ডেঙ্গু হলে প্লেটলেট কমে যায়, তখন আমাদের ব্লাড ডোনর দরকার হয়। আমি প্রায় ফেসবুকে স্টোরিতে দেই যে বি পজিটিভ রক্ত দরকার অমুক হাসপাতালে। দেখা যায় অনেক বন্ধু স্টোরিটা দেখে, কিন্তু কাজে আসে তার মধ্যে হয়তো একজন বা দুইজন। হাজার হাজার মানুষ দেখলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। যে কাজে আসছে সেটা অনুযায়ী তো ভার্বটা বসবে। একজন, ওয়ান, অনেকজন বন্ধুর মধ্যে একজন, তাহলে ভার্বটা কি সিঙ্গুলার, তাহলে কি হবে? অবশ্যই সিঙ্গুলারটাই হবে, ওয়াজ। দেখি এইটা আমরা কয়জন পারলাম। খুবই কম পেরেছি, মাত্র 84 জন। এই যে এগুলা কিন্তু আমরা ধীরে ধীরে শিখবো, কেমন? এই যে আমি কিন্তু সুন্দর করে বললাম যে বন্ধু অনেকজন, তার মধ্যে শুধু একজন গতকাল আসেনি, তাই না? তাহলে সিঙ্গুলার হবে। দেখি আমরা প্রথম দর্শনের নামটা পড়ি, ছেলে আর মেয়েদের ভিতরে কারা কেমন করলাম। এই হাতে ছেলেদেরটা, রিফাত হাসান, তাহির ইকফাত, নন্দিনী মণ্ডল, জুবায়ের, ভূমিজা সরকার, ডক্টর দিব্য, সমানে সমান কিন্তু আমরা এখনো, মায়েশা বিনতে তুলি, তাইসির মির, একদম হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে ছাড়ছে না, মিশকাত হাসান, মানসুর রহমান, একদম সমানে সমান সেরা। তাহলে তো এখন আমাদের কি করা উচিত? মনে হয় সুপার ওভারে গেলে ভালো হয় না? আমরা 10 জনে 15 জন পর্যন্ত পড়ি। 11 নম্বরে সামিয়া, নাফিসা বিনতে হাবিব, তাজিলা আল মিজান, তাসনিমা তাসরিয়ান, নুসরাত জাহান। 5 জন 5 জনই মেয়ে। ইভেন 16 নম্বরে কিন্তু বুশরা সরকার, সেও কিন্তু একজন মেয়ে। তাহলে কি হলো বলো? ছেলেরা 5 জন, মেয়েরা 10 জন। দ্যাটস গুড, দ্যাটস স্পিরিট। তাহলে ইনশাল্লাহ ছেলেরাও কিন্তু আরো ভালো করবে, সবাই মিলে ভালো করবে ইনশাল্লাহ, আমরা দেখতে চাই। তাহলে চলো আমরা একটা কাজ করি। আচ্ছা, হুমায়রা বলছে এইমাত্র ক্লাসে জয়েন করেছে, কোনো সমস্যা নাই, আমরা এখন থেকে ক্লাসে মনোযোগ দেই, ইনশাল্লাহ আমরা পারবো। আমরা তাইলে আরেকটা এক্সারসাইজ করি। আগেরটা কিন্তু একটু নাকানি চুবানি খেয়েছি অনেকে, এটা আশা করি পারবো। আমি আবার অর্থগুলো বলে দিচ্ছি। নো মানে জানা, হিন্ডার মানে হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা, বাধা ধরে রাখো। হিয়ার মানে হচ্ছে কিছু একটা শোনা। বিগিন মানে হচ্ছে কিছু একটা শুরু হওয়া। কল মানে ডাকা। রিমেম্বার মানে কি মনে করা বা স্মরণ করা, এটা আমরা জানি। ইন্সপায়ার, ইন্সপিরেশন, মোটিভেশন, অনুপ্রাণিত করা। বি মানে তো আমরা জানি, বেয়ার মানে কি বহন করা। জয়েন মানে যোগদান করা। তাহলে আমার মনে হচ্ছে ইনশাল্লাহ আমরা পারবো। অ্যাক্টিভ প্যাসিভটা খেয়াল রাখবো, ইনশাল্লাহ আমরা পারবো। সবাই চেষ্টা করি। ইউ মাস্ট হ্যাভ, এই যে এটা পরে কি হয়, হ্যাভ এর পরে সব সময় V3 past participle, ইউ মাস্ট হ্যাভ হার্ড, ইউ মাস্ট হ্যাভ নোন, দুইটাই হতে পারে। আমরা কোনটা দিব? আমরা দিতে পারি যে কোনো একটাই দিতে পারি, আমরা হার্ড দিলাম, নোন দিলাম, দুটাই ঠিক আছে।
তুমি নন দিলেও কোনো ক্ষতি নাই, ঠিক আছে, দিলাম আমরা। ইউ মাস্ট হ্যাভ হার্ড, তুমি শুনেছো। হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের দেশের জাতীয় কবি। এটা কোন টেন্সে হবে? তিনি তো বর্তমানেও জাতীয় কবি, তাহলে প্রেজেন্ট টেন্সে হবে। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তাই না? ঠিক আছে। এবার দেখো, হি ড্যাশ অ্যাজ আ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল। রেবেট মানে কি? বিদ্রোহী কবি। এখন তুমি বলো যে তিনি কি নিজে নিজেকে বিদ্রোহী কবি বলেন, নাকি তাকে বলা হয়? তাকে বলা হয়, তাকে চেনা হয়, তাকে জানা হয়। হি ইজ নোন। এই যে প্যাসিভ চলে আসলো কিন্তু, এই জন্য প্যাসিভটা আমরা ভালো করে পড়বো। বারবার কিন্তু বলছি, আমরা ওই যে দেখে আসলাম, ওইটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। স্ক্রিনশট নিতে বলেছিলাম যে। আচ্ছা, এবার আমরা 4 নম্বরে আসি। তার জন্ম হয়েছিল একটা দরিদ্র পরিবারে। আচ্ছা, চিন্তা করে দেখো যে জন্ম তোমার ইচ্ছা হলে কি তুমি নিতে পারবা, নাকি তোমাকে জন্ম দেয়া হয়? তোমাকে জন্মটা কিন্তু দেয়া হয়, এটা তোমার নিয়ন্ত্রণে নাই। তাহলে কি, তার জন্ম হয়েছিল। বেয়ার মানে বহন করা, আবার বেয়ারের কিন্তু সাথে জন্ম দেয়াও হতে পারে। হি ওয়াজ বর্ন ইনটু আ পুয়ার ফ্যামিলি, তাই না? হ্যাঁ। বাট ডায়ার নিডস, ডায়ার মানে কি? চরম। হ্যাঁ, চরম অভাব। নিডস মানে কি? অভাব বা প্রয়োজন। কুড নট, এই যে দেখো ক্যান, কুড, মে, মাইট, এগুলো কিন্তু মডেল। মডেলের পরে কি হয়? সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তাহলে কি হবে? কুড নট ড্যাশ ইজ পোটেনশিয়াল, তার সম্ভাবনা, পোটেনশিয়ালিটি বা পোটেনশিয়াল মানুষের সম্ভাবনাকে সেটা দমন করতে পারেনি, বাধা দিতে পারেনি। এগুলা পরে বেস ফর্ম বসবে, কি হবে? হিন্টার। আচ্ছা, আমি দু একটা কমেন্ট একটু দেখি, দু একজন একটু কনফিউশন আছে। চয়নিকা বলছে বর্ন তো নাই ভাইয়া, এইটাই খুব মজার জিনিস। বিয়ার মানে বহন করা, বিয়ার মানে ভালুক। আবার বিয়ারের প্যাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন। সুতরাং এইটা একটু খেয়াল রাখতে হবে যে বর্ন শব্দটা কিন্তু নরমালি এইভাবে থাকবে না, বিয়ার হিসেবে থাকবে। সেটা প্যাস্ট পার্টিসিপল বা পাস্ট টেন্সে বর্ন হবে, সেটা আমরা একটু খেয়াল রাখবো। বিয়ার মানে লালন পালন করাও হয়, কেমন? সেখান থেকে সেই অর্থে জন্ম। ঠিক আছে, মানে বহন করা মানে কি? বাচ্চাকে কোলে করে নিয়ে বহন করা, লালন পালন করা। সো সেখান থেকে এটা আসছে। আর কোনো কমেন্ট বুঝতে পারি নাই এরকম আছে কিনা? আশা করে বুঝতে পারছি, অনেক আরো সামনে এগিয়ে গেছি, হুইচ ইজ ভেরি গুড। আচ্ছা, when the first world war broke out, ব্রেক আউট মানে কি? কিছু একটা শুরু হওয়া, আরম্ভ হওয়া। আবারও বলি, যারা পারি না প্লিজ এগুলো লিখে রাখবো। ব্রেক আউট মানে শুরু হওয়া। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, হি যোগদান করলেন, জয়েন দি আর্মি। আফটার দ্য ওয়ার তিনি কবিতা লেখা শুরু করলেন। শুরু করা ইংরেজি কি? বিগিন, past tense এ began to write poems. At that times, his poems and songs dash people against oppression. কি করলো কবিতাগুলো, গানগুলো? মানুষকে, অপারেশন মানে কি? নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, এটার বিরুদ্ধে অনুপ্রাণিত। এগেইনস্ট মানে কিন্তু বিরুদ্ধে। অনেকগুলো সুন্দর সুন্দর শব্দ, বারবার বলছি, না জানলে প্লিজ লিখে রাখবো। আমার হাতে লেখা বিচ্ছিরি, এটা আমিও জানি, ছোট্ট করে লিখছি এখানে, মুখেও তো বলছি। না বুঝলে আবার জিজ্ঞেস করা, ভাই এগেইনস্ট মানে কি? তবু এগুলো লিখে রাখবা। ইন্সপায়ার্ড পিপল, অনুপ্রাণিত করলো অত্যাচারের বিরুদ্ধে। হি ড্যাশ দ্য শেলি অফ বাংলা লিটারেচার, অর্থাৎ ইংল্যান্ডে খুব বিখ্যাত কবি ছিলেন পার্সি বিসি শেলি। তো তাকে বলা হয় যে বাংলার শেলি। খেয়াল করো, তিনি কি নিজে নিজেকে বলেন, নাকি তাকে বলা হয়? তাহলে আবার কিন্তু প্যাসিভ হবে, তাকে বলা হয়, তাকে ডাকা হয়। হি ইজ কনসিডার্ড, তাই না? এখানে তো কনসিডার নাই, কল আছে, তাহলে আমরা সেটাই দেবো। হি ইজ কল দা শেলি অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের শেলি। আচ্ছা, উই শুড ড্যাশ হিম। শুড মনে আছে? ক্যান, কুড, মে, মাইট, শুড, নিড, সব হচ্ছে মডাল ভার্ব। তাহলে এটা পরে ভার্বের বেস ফর্ম। ইউ শুড রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ডিডস। ডিড মানে হচ্ছে কর্ম কিংবা কাজ। তাহলে অনেকগুলো ভোকাবুলারি কিন্তু চলে আসলো, প্লিজ এগুলো আমরা নোট করব, কেমন? আচ্ছা, দেখতে পাচ্ছি মোটামুটি আমরা পারছি। না পারা কিছুই নেই, খুব ইজি ইজি জিনিস। কেন পারবো না? অবশ্যই পারবো। আমরা আরো কয়টা প্র্যাকটিস করব, আবার একটু মাথা খাটাবো। হ্যাঁ, প্রত্যেকটাতে নানা রকম ঝামেলা আসবে, সেগুলো করতে করতে আমরা শিখবো। ইনশাল্লাহ আমরা পারবো। আলমিরা বলছে ই নাম্বারটা বুঝিয়ে দিতে। আচ্ছা, হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া। এখন এখানে বলা হচ্ছে
তার খুব দরিদ্র পরিবারে জন্ম, কিন্তু এই চরম দারিদ্র কিংবা অভাব তার যে সম্ভাবনা, পোটেনশিয়ালিটি, সেটাকে বাধা দিতে পারে নাই। আমরা জানি এই যে আমরা কখন দেখে এসেছিলাম কত আগে মডাল ভার্ব গুলা কোথায় ছিল, এভাবে বের করতে 3 দিন লাগবে। এই যে আমরা কিন্তু সুন্দর করে দেখেছিলাম মডাল ভার্ব, মনে আছে? হ্যাঁ, এই যে ক্যান, কুড, মে, মাইট, শুড, যতগুলো আছে এগুলা পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই না? বেস ফর্ম বসে। সেইটা তুমি শুড নট, ক্যান নট, মে নট, নট দাও, নট ছাড়া দাও, সবসময় বেস ফর্মটাই বসবে। সেটাই কিন্তু এখানে হচ্ছে কুড নট হিন্ডার হিজ পোটেনশিয়ালিটি। তাহলে পারলাম তো আশা করি। আমরা আরো দেখবো। চলো আমরা ঢাকা বোর্ডে 2020 সালে একটা প্রশ্ন দেখি। আমাদের ক্লাসে কিন্তু খুব বেশি সময় নাই। আচ্ছা, ইংলিশ অর্থ করব কেমনে? তানভীর, কিভাবে অর্থ করি? শব্দ অর্থগুলো জানলে তখনই তো আমরা অর্থটা করতে পারি, তাই না? এই জন্যই তো বারবার বলছি যে অর্থগুলো যেগুলো আমরা জানি লিখে রাখি। লিখে রাখলে তাহলে আমরা সহজে সলভ করতে পারবো, না লিখলে তো পারবো না বাবা। আচ্ছা, মাহিউদ্দিন এতক্ষণে ক্লাসে হাজির হয়েছে। আচ্ছা, কি আর কর, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। চয়নিকা, আকাশ বলছে আই নাম্বারটা বুঝিয়ে দিন। আই নাম্বারটা প্যাসিভ, অর্থাৎ এখানে ছিল যে তাকে ডাকা হয়, তাকে বলা হয় বাংলার শেলী হিসাবে। তিনি তো নিজে নিজেকে ডাকেন না, তাকে অন্যরা ডাকে, তাকে ডাকা হয়, সে অর্থে প্যাসিভটা বসেছে। ঠিক আছে, এটা কিন্তু আমি অ্যাক্টিভ প্যাসিভটা দেখে আসছি। কোথায় দেখে আসছি? এই যে এখানে কিন্তু দেখে আসছি, এবং বলে দিয়েছি বারবার যে এটা আমরা অবশ্যই স্ক্রিনশট নিব। কেউ যদি না নিয়ে থাকে প্লিজ, এইটা শিখলে তোমার রাইট ফর্ম অফ ভার্বস অনেকখানি শিখা হয়ে যাবে। এটাতে কনফিউশন থাকলে সারা জীবন কিন্তু তোমার একটু সাফার করতে হবে, তাই না? সো তাহলে কি, চলো আমরা সামনে আগাই, যেহেতু আমাদের খুব বেশি সময়ও নেই ক্লাসে। আরো কিছু প্র্যাকটিস করি, ইনশাল্লাহ প্র্যাকটিস করতে করতে আমরা পারবো। চলো শুরু করি, এটা সহজ হবে, কঠিন হবে না, একদম ইজি লাগবে। ড্রাইভ মানে কি? খুবই সিম্পল, গাড়ি চালানো। রিচ মানে কি? পৌঁছানো। ফেসবুকে রিচ বলে না যে কতজনের কাছে পৌঁছেছে। সলভ মানে সমাধান। কজ মানে কি? কারণ, তাই না? ক্রিয়েট মানে তৈরি করা। ক্যারি মানে কি? বহন করা। সাফার মানে যন্ত্রণা, তাই না? ভোগা, কষ্ট পাওয়া। ভায়োলেট মানে লঙ্ঘন করা, তুমি যখন আইন ভাঙো, আইন লঙ্ঘন করলা। অকার মানে হচ্ছে কিছু একটা ঘটা। গিভ মানে হচ্ছে কিছু একটা দেওয়া। এই তো আমরা সহজ সহজ শব্দ পেরে গেলাম। এইবার চলো আমরা সলভ করব সুন্দর করে, সুন্দর করে। রিচ মানে ধনী, সেটা RICH, ডক্টর সারোয়ার। আচ্ছা, ট্রাফিক জ্যাম ইজ আ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। কমন অ্যাফেয়ার মানে হচ্ছে ঘটনা, একটা খুবই নর্মাল, খুবই গতানুগতিক ঘটনা বড় বড় শহরে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ড্যাশ ট্রাফিক জ্যাম। এটাতে আমরা আল্লাহর ওয়াস্তে সবাই মনে হচ্ছে ভুল করব। দেখা যাক পারি কিনা, দেখা যাক পারি কিনা। এই পুরা জিনিসটা হচ্ছে একটা জিরান্ড, এটা কি তোমরা জানো? এটা একটা নাউন। শুধু তুমি বলতে পারতা মানে বলতে পারতা যে কার্স, তুমি সেটা বলো ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। এখন খেয়াল করে সাবজেক্ট কোনটা? ভেহিকলস কিন্তু সাবজেক্ট না, নাম্বারটা হচ্ছে সাবজেক্ট। কিসের নাম্বার? ভেহিকলের নাম্বার, কিন্তু সাবজেক্ট হচ্ছে নাম্বার, সেটা কিন্তু একটা সিঙ্গুলার। ঝামেলা আছে কিন্তু। তাইলে ভার্বটা হবে সিঙ্গুলার, যে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়া গাড়ির সংখ্যা, এই যে সংখ্যা শব্দটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা তৈরি করেছে ট্রাফিক জ্যাম। এই যে ভার্বের পর একটা এস যুক্ত হলো। ক্রিয়েটস দিতে পারতা, কজেসও দিতে পারতা, দুইটাই হয়। আমরা দেখবো ক্রিয়েট শব্দটা পরে কাজে লাগে কিনা। কিন্তু খেয়াল করে দে, জিরান কিভাবে চিনবা? জিরান না, এই নাম্বার শব্দটা হচ্ছে আমার সাবজেক্ট। এটা প্র্যাকটিস করতে করতে আমরা শিখবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা চলো। মেইনলি ইট ড্যাশ ইন কনজেস্টেড। কনজেস্টেড মানে কি? বদ্ধ, চিপা, এরকম এলাকায় ঘটে। কোথায় ঘটে? ইট অকার্স, ইহা ঘটে বদ্ধ এলাকাতে। ওভারটেকিং টেন্ডেন্সি, টেন্ডেন্সি মানে কি? প্রবণতা, গাড়ি সুযোগ পাইলে ওভারটেক করতে থাকে। অলসো ক্রিয়েটস ট্রাফিক জ্যাম। এখন তুমি চাইলে
ইধার কামাল ইধার দিতে পারো, উধার কামাল ইধার দিতে পারো। তুমি ক্রিয়েটসটা এখানে দিতে পারো, কজেস তোমার যেটা ইচ্ছা, কোনো সমস্যা নাই, এটা নিয়ে চিন্তার কিছু নাই। সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস, লঙ্ঘন করে আইন, প্লুরাল যেহেতু তাহলে ভার্বের সাথে কিছু যুক্ত হবে না, ভায়োলেট দ্য ট্রাফিক রুলস, এই তো পারলাম। অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, যাচ্ছে তাই এভাবে গাড়ি চালায়, ড্রাইভ কেয়ারলেসলি। এর ফলে কি হয়, অনেক কষ্ট হয় মানুষের, তাই না? কি হতে পারে বলতো? এটা মানুষকে কষ্ট দেয়, ইট কজেস দিতে পারি, তাই না? আবার ইট গিভসও দিতে পারি, দুইটাই হয়, কোনো সমস্যা নাই, তাই না? আমরা বলতে পারি যে ইট গিভ, কজটা একবার ব্যবহার করছি আমরা, আমরা গিভসই দিলাম, ঠিক আছে। অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস, ভাই এখানে কি হবে, ঝামেলা তো। এইটা আমরা আল্লাহর রহমতে অনেকেই ভুল করব, এখানে পার্টিসিপল হবে। অর্থাৎ আমি যখন বললাম আমি দেখলাম সিয়াম ভাই মেডিকেলে টিকছে, আমি দেখলাম আনিকা আপু মেডিকেলে টিকছে, আমি কি বললাম, আনন্দে আকাশে উঠতেছে সে, এত খুশি, বলছিলাম না? এই যে ফ্লাইং শব্দটা দিয়ে আমি আনিকাকে মডিফাই করলাম। অ্যাম্বুলেন্সেস, কেমন অ্যাম্বুলেন্স? পেশেন্টদেরকে বহন করা অ্যাম্বুলেন্স, ক্যারিং পেশেন্টস, এই যে পার্টিসিপল বসলো। ক্যান নট, ক্যান মানে কি মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, হাসপাতালে টাইমলি যথাসময়ে পৌঁছাতে পারে না, বেস ফর্মটা কি রিচ, হসপিটাল টাইমলি। স্টুডেন্ট অ্যান্ড অফিস গোয়িং পিপল, আবারও দেখো পিপল, কেমন পিপল, গোয়িং পিপল, এই যে আবারও কিন্তু পার্টিসিপল বসলো, তাই না? অলসো, তারাও কিন্তু ভুক্তভোগী, তারাও যন্ত্রণা পায়, সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম। দিস প্রবলেম শুড বি ড্যাশ ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে কি তাৎক্ষণিকভাবে, সাথে সাথে, ডাইরেক্ট অ্যাকশন, না জানলে লিখে রাখবো। সমস্যাটা কি নিজে নিজে সমাধান হবে নাকি তাকে সমাধান করতে হবে বলতো? তাকে সমাধান করতে হবে, প্যাসিভ হবে, শুড বি সলভড। কি মনে হচ্ছে পোলাপাইন, পারছি আমরা নাকি অনেক কঠিন লাগছে? আমার তো মনে হচ্ছে আমরা পারবো, আমার মনে হচ্ছে আমরা একটু একটু বুঝতে পারছি, কিছুটা ভুল হয়ে যাচ্ছে, তবে আমরা পারছি। কিন্তু পরীক্ষায় তো কমন পড়বে না, তাই না? কে বলছে কমন পড়বে না? পড়তেই পারে। আর হুবহু কমন পড়ার দরকার কি তোমার? তুমি যদি হুবহু কমনে আশায় থাকো তাহলে দেখবা কখনোই কমন পড়বে না। তুমি নিয়মগুলো যদি শিখে রাখো, তোমার লাইন চেঞ্জ করে দিলেও তো সমস্যা নাই, তুমি তো নিয়ম পারো। কিন্তু মুখস্থ করলে তো ভাই তুমি পারবা না, তাই না? সো আমরা নিয়মগুলো শিখছি। বুশরা বলছে আগের থেকে আরেকটু সহজ লাগছে, জলি বলছে আস্তে আস্তে হবে ভাইয়া, এক্স্যাক্টলি ধীরে ধীরে হবে, এখন একটু কঠিন লাগবে আমাদের, ঠিক আছে। রিফাত বলছে কঠিন সহ লাগছে, মানে একটু কঠিন একটু সহজ, কঠিন সহ লাগছে, সেরা সেরা। আচ্ছা, আমার মনে হয় যেহেতু ক্লাসের সময়টা অনেক বেশি না, আমি দু একটা আচ্ছা আগে আমরা পোল কোয়েশ্চেনে যাই, দেখি আমাদের কি অবস্থা। আগেরটা কিন্তু মেয়েরা অনেক ভালো করেছিল, এইবার চলো 3, 2, 1 শুরু করে দিলাম। এইটারও কিন্তু নিয়মটা আমি পড়াই নাই, দেখা যাক আমরা কমন সেন্স খাটায় পারি কিনা। যারা আগে পড়ে আসি তারা হয়তো কিছুটা পারবো, না পড়লে সমস্যা নাই, ইনশাল্লাহ দেখা যাক। এইটাও অনেকেই ভুল করব, বলতে পারে ভাই একটু যদি থাকে তাহলে তো এটা ইনফিনিটিভ, ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ, নর্মালি সেটাই হওয়ার কথা, তবে কিছু কিছু ক্ষেত্রে পুরো শব্দটা মিলে একটা ফ্রেজ হয়ে যায়। উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, এখানে টুটাকে আলাদা করে দেখলে হবে না কেন? তুমি যদি বলো ব্যাড, ব্যাড মানে হচ্ছে খারাপ, আমরা জানি, কিন্তু যখন বলছো ব্যাডমিন্টন, তাহলে কি গুডমিন্টন ব্যাডমিন্টন হয়? হয় না কিন্তু, তখন পুরোটাকে একসাথে দেখতে হয়। তখন আর ব্যাড মানে খারাপ এটা চলবে না, ব্যাডমিন্টন মানে একটা খেলা। ঠিক একইভাবে এইসবের ক্ষেত্রে এটা পুরোটা মিলে একটা ফ্রেজ। ফ্রেজ মানে কি একাধিক শব্দ মিলে যখন একটা শব্দের মতো কাজ করে। এগুলার ক্ষেত্রে এগুলার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং হিজ ফ্যামিলি। কয়জন পারলাম? মাত্র 38 জন পেরেছি, খুব বাজে অবস্থা তাই না? কিন্তু এখন আমরা শিখে ফেললাম নিয়মটা।
এরকম ভাবে কিন্তু ভুল করতে করতে শিখবো, কেমন? এগুলো আমি কেন আলাদা করে রুল পড়াই না, এগুলো খুব বেশি পরীক্ষায় আসে না, মাঝে মধ্যে আসতে পারে, সেই জন্য পোলের মাধ্যমে শিখে ফেললাম। মাহিব শাহরিয়ার, রুদ্রকুণ্ডু, শাইখ প্রথম তিনজনই ছেলে, নুসরাত জাহান এলিনা, তানজিলা আল মিজান, ভূমিজা সরকার, তারপরে তিনজনই মেয়ে। মেয়েরা কিন্তু কামব্যাক করে ফেললো, তাই না? দেখা যাক শেষের চারজন কি হয়। 7 নম্বরে রোজনিন আরা পিউ, সে কিন্তু পুরো ক্লাসে অনেক মনোযোগী ছিল, মাশাআল্লাহ। মারিয়াম, মুবতাসিম ফুয়াদ আলিফ, কাছাকাছি কাছাকাছি। 10 নম্বরে কি হয়? ছেলেরা হলে কিন্তু টাই, কিন্তু না, সানজিদা আফরোজ, তাই না? মেয়েরা চলে আসলো। ইভেন 11 নম্বরেও নাবিলা তাবাসসুম, 12 নম্বরে আফরিন তুবা। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি এবারে কিন্তু মেয়েরা জিতে গেল। ছেলেরা কিন্তু ওয়ান লাস্ট টাইম আরেকটা পোল থাকবে, ওটাতে ফাইট দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে, শোনো। আমরা আরো কিছু এক্সারসাইজ আছে, সবগুলো হয়তো আমরা ক্লাসে করতে পারবো না, আমাদের সময় নাই, তাই না? তো মাঝে মধ্যে আমরা কি করব, কিছু জিনিস আমরা দেখব যে ক্লাসের বাইরে নিজেও একটু পড়তে হবে। তবে এটা আমরা নিজেরাই সলভ করি, দেখি আমরা পারি কিনা। স্ট্রাগল মানে কি? সংগ্রাম করা, কষ্ট করা কিছুর জন্য, তাই না? ইংরেজি শিখছি আমরা, একটু স্ট্রাগল করতে হচ্ছে, করতে করতে আমরা পারবো। কিপ মানে হচ্ছে রাখা, পারচেজ মানে কিছু একটা ক্রয় করা, কিনা। গো মানে যাও, হার্ম মানে কি? ক্ষতি, ইনভেন্ট মানে কি? আবিষ্কার কিংবা উদ্ভাবন, তাই না? বিল্ড মানে নির্মাণ, তৈরি করা, ফলো মানে হচ্ছে অনুসরণ করা, আর বি মানে হচ্ছে হওয়া। এই তো আমরা পারি, শব্দার্থগুলো আমরা জেনে গেলাম। এবার চলো আমরা ধুমধাম ফাটাফাটি ভাবে সলভ করে ফেলবো। হেলথ ইজ ওয়েলথ, সিম্পল জিনিস। ড্যাশ দ্য প্রভার্ব, এটা আবার অনেকেই পারবো না। এটা না পারলে কোনো ক্ষতি নেই, মাঝে মধ্যে একটু ঝামেলা থাকে। গোজ দ্য প্রভার্ব, এইটা না পারলে ক্ষতি নাই। এটা খুব অন্যরকম একটা প্রশ্ন ছিল। প্রভার্ব মানে কি? প্রবাদ বাক্য। দেখছো, বাংলা প্রবাদ, ইংরেজিতে প্রভার্ব। এভাবে স্টাইল করে বলে, এটা নর্মালি খুব একটা ব্যবহার হয় না। এটা না পারলে কোনো লস নাই। সি নাম্বারে আসি। উই ক্যান নট ড্যাশ ইট, আমরা কি স্বাস্থ্য কিনতে পারি বাজারে? কিনতে পারি না কিন্তু। উই ক্যান নট পারচেজ ইট। আবার আমরা এটা ধার করতে পারি না, আমরা কি এটা তৈরি করতে পারি? সেটাও কিন্তু পারি না। আচ্ছা, বড় শব্দটা এখানে, বড় তো নাই প্যাসেজ, এটা বাদ, অন্য কিছু হবে, আমরা দেখব। আগে বাকিগুলো সলভ করি। উই মাস্ট ড্যাশ বডি, কি হতে পারে এখানে বলো তো? শরীরকে আমাদের গড়ে তুলতে হবে, তাই না? বডি বিল্ডার, তারা কি করে? ব্যায়াম করে করে এমনি মাসল বানায়। উই মাস্ট বিল্ড বডি বাই, এইটাও কিন্তু অনেকেই ভুল করে ফেলবো। আমরা একটা ব্যাপার মাথায় রাখবো, কিছু কিছু শব্দের শেষে সব সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সবচেয়ে কমন ফর আর বাই। বাই ফলোইং, কিছু স্বাস্থ্যের নিয়ম মেনে চলার মাধ্যমে, তাই না? এই যে আমরা দেখলাম ফর বাই, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, দেখে রাখলাম। পিপল ড্যাশ এগেইনস্ট জার্মস, জার্ম মানে কি? জীবাণু। এখানে একটু কঠিন একটা নিয়ম দিয়েছে, এটা আসলে দেওয়ার দরকার নাই। তুমি আসলে নরমালি দাও, পিপল স্ট্রাগল, এটা দিলেই হয়। ঠিক আছে, হ্যাভ বিন স্ট্রাগল, এটা দেওয়ার দরকার নাই। পিপল স্ট্রাগল এগেইনস্ট জার্মস, দ্যাট সব জীবাণু কিন্তু খারাপ না, কিছু জীবাণু শরীরের জন্য ভালোও হতে পারে, তাই না? যেগুলো ক্ষতি করে সেগুলোর কথা বলা হচ্ছে। আচ্ছা, ফারিয়া বলল বি নাম্বারে গো এর সাথে ইএস কেন যুক্ত হলো? কারণ প্রভার্ব শব্দটা একটা সিঙ্গুলার, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে এই জন্য সেটার সাথে ভার্ব এস কি বাই এস যুক্ত হয়েছে। যদি প্রভার্বস বলতা, প্লুরাল বলতা, তাহলে কিন্তু এস বাই এস যুক্ত হতো না। আচ্ছা, এবার আমরা আসি আই নাম্বারে, মেডিসিনস ড্যাশ টু কিল জার্মস। তুমি একটু চিন্তা করে দেখো যে মেডিসিন কি নিজে নিজে আবিষ্কার হয়, নাকি তাকে আবিষ্কার করা হয়? চিন্তা করো তো। তাকে অবশ্যই আবিষ্কার করা হয়, আর এটা প্লুরাল, তাহলে কি হবে? বি ভার্বটা আর, তারপর কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল আর ইনভেন্টেড টু কিল জার্মস। বাট উই হ্যাভ টু, আমাদের করতে হবে, কি করতে হবে? হ্যাভ টু, মনে আছে? আমি কিন্তু মডেলে লিখে দিয়েছিলাম। এরপরে ভার্বের বেস ফর্মটা বসবে, উই হ্যাভ টু কিপ দ্য বডি ফিট বাই আওয়ারসেলভস। তারপর বাকিটা না পড়লেও চলবে, যেহেতু এটা ইয়েতে নাই। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আমরা দেখলাম
সুন্দর দু একটা শব্দ হয়তো এদিক ওদিক ছিল, এটা হয়তো প্যাসেজে দেয়া ছিল না, সমস্যা নাই। ডক্টর স্যার বলছে মাদ্রাসা বোর্ডের প্রশ্নগুলো বেশি কঠিন না, অতটাও কঠিন সেটা আমরা বলবো না, একটু একটু কঠিন তো থাকে মাঝে মধ্যে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, বারবারই কিন্তু বলছি আমাদের তিনটা জিনিস কাজে লাগছে। কোনটা? নাম্বার ওয়ান, নন ফাইনাইট ভার্বস, একদম শুরুতে আমরা আলোচনা করেছি, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, সেটা প্রায় আসছে। নাম্বার টু, কি আসছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই যে এখানে যেরকম ছিল ভার্বের সাথে এস কিংবা এস যুক্ত হয়। নাম্বার থ্রি, সেখানে আমরা কি দেখলাম? সেটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ। যেমন মেডিসিন নিজে নিজে আবিষ্কার হয় না, তাকে আবিষ্কার করা হয়, তাই না? সেটাও আমরা জানলাম। একজন বলছে বড় শব্দটা তো নাই, তাহলে এখানে কি হতে পারে? আসলে এইখানে দেখো যে বি শব্দটা কিন্তু কোথাও ইউজ হয় নাই। আমার মনে হয় এখানে বি এর বদলে বড় হওয়ার কথা ছিল। So, একটা দুইটা ভুল থাকতে পারে, এটা নিয়ে আমরা চিন্তা না করি। আমরা মূলত নিয়মটা শিখতে পারলাম কিনা সেটাতেই আমরা ফোকাসটা করি। কেমন? হ্যাঁ, ওই যে বললাম ডি নাম্বারের সম্ভবত বড় হওয়ার কথা এখানে, ওইটাই এখানে বসিয়ে দিলাম আমরা। আচ্ছা, এখন কেউ বলছে, যেমন আব্দুল্লাহ বলছে এটা খুব সহজ, আবার কেউ বলছে ভাই অনেক কঠিন। সব রকমই আছে, তাই না? সব রকমই থাকবে। মোহাম্মদ বলছে আমার কোয়েশ্চেন আনসার দেন না কেন? মোহাম্মদ তাওহিদুল হক, কি প্রশ্ন সেটা আবার করো ভাইয়া। কারণ হচ্ছে এখানে শত শত কমেন্ট, কারো কারো তো মিস যেতেই পারে, তাই না? আচ্ছা, তাসনিমা বলছে ভাই সময় দিয়েন। এক্স্যাক্টলি, কিছু জিনিস আমি সময় দিয়ে দিব, এটা আমি ক্লাসে সমাধান করতে যাচ্ছি না, কারণ আমাদের সময়টা আসলে নাই। আমরা কি করব? আমরা যারা মোটামুটি সিরিয়াস স্টুডেন্ট তারা অবশ্যই ক্লাসের পরে, এখনই দেখতে হবে সেটা না, তুমি ক্লাসের পরে যখন ইচ্ছা তুমি দেখো। আমি অর্থগুলো বলে দিই। প্রমিস মানে হচ্ছে প্রতিজ্ঞা। আমি কিন্তু আবারও বলছি যে এই শব্দার্থগুলো না লিখলে পরে কিন্তু ভুলে যাবা। কন্টেইন মানে হচ্ছে ধারণ করা বা বহন করা। যেমন দেখবা যে কন্টেইনারের ভিতরে মালামাল বহন করে নিয়ে যাওয়া হয়। রিটার্ন মানে কি? ফেরত দেয়া। ফিনিশ মানে শেষ করা, সম্পন্ন করা। এগ্রি মানে কি? একমত হওয়া। ওয়ান্ট মানে হচ্ছে কিছু একটা চাওয়া। আবার অভাব বুঝাতেও ব্যবহৃত হয়। আস্ক মানে কি? কিছু একটা জিজ্ঞেস করা কিংবা চাওয়া বুঝাতেও মানে ব্যবহৃত হয়। রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান করা, একমত না হওয়া। কম্পোজ মানে একটা হতে পারে শান্ত, একটা হতে পারে গঠিত। যখন বলবো কম্পোজ অফ, তার মানে হলো গঠিত। না, আরেকটা অর্থ আছে, এখানে অন্য অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে গঠিত অর্থে না। সিনেমাতে দেখবা যে সিনেমার যে গান থাকে, কম্পোজার থাকে, সুর করা, মিউজিক কম্পোজার, সেই অর্থে এটা ব্যবহৃত হয়। এক এক শব্দে অনেক অর্থ থাকে। ফিল্ড মানে হচ্ছে মাঠ, আবার মাঠে আমরা ফিল্ডিং করি, মানে কি? পাহারা দেয়া। ঠিক আছে? সেরকম অনেক শব্দের অনেক অর্থ, এটা হচ্ছে প্যাসেজ দেখেও বুঝতে হয়। আচ্ছা, ইমা বলছে এখন কঠিন লাগছে, তবে পড়তে পড়তে সহজ লাগবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা করতে করতে পারবো। সারা বলছে এটা কোয়েশ্চেনে কত নম্বর প্রশ্ন থাকবে সেটা তো আমার মুখস্থ নাই, এটা বলতে পারি যে 10 মার্কের প্রশ্ন সাধারণত হয়। আচ্ছা, ক্লাস করলে আমার সব ডাউট ঠিক হয়ে যায়, এক্স্যাক্টলি মহিউদ্দিন। তবে পরে প্র্যাকটিস না করলে আবার কিন্তু সব কঠিন হয়ে যায়। So, আমরা ক্লাসে শিখলাম, এবার আমরা প্র্যাকটিস করব। চলো তাইলে একবার লাস্ট একটা পোল কোয়েশ্চেনে দেখি, প্রথম দুইটাতে কিন্তু মেয়েরা জিতেছে, শেষেরটাই ছেলেরা কামব্যাক করতে পারে কিনা। 3, 2, 1, শুরু করে দিলাম। আগের দুইটা না একটু ইউনিক ছিল, যেহেতু ওই নিয়মগুলো আমরা দেখে আসিনি। এটা কিন্তু অনেক সহজ। কেন? কারণ হচ্ছে এটা পাস্ট পারফেক্ট টেন্স এবং খুবই সহজ একটা জিনিস, এটা না পারলে খুব লজ্জা হয়ে যাবে। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স মানে হলো, আমি লিখে দিচ্ছি, সব উত্তর দিতে থাকি। অতীতে দুইটো কাজ ঘটে, দুইটা কাজ ঘটে, যেটা আগে ঘটে সেটা হয় পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটে সেটা হয় পাস্ট ইনডেফিনিট ভি2। ঠিক আছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর, পৃথিবীর সবচেয়ে কমন বাক্য যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। দ্যাটস ইট। সুতরাং আগে কে মারা গেছে? পেশেন্ট মারা গেছে, এই জন্য পাস্ট পারফেক্ট হয়েছে হ্যাড ডাইড। পরে ডক্টর এসেছে, কি হবে? পাস্ট ইনডেফিনিট ভি2। দ্য ডক্টর খেম। কেমন পারলাম এটা?
86 জন, আর একটু সময় পেলে তো 100 জন হয়ে যেত ইনশাল্লাহ, কি আর করা। দেখি এবার আমাদের কি অবস্থা। সবার প্রথমে তানজিদা তাবাসসুম সিনফা, হুমায়রা, প্রবাল রাজ, রিফাত হাসান সমানে সমান। 5 নম্বরে মাহিয়া মেহজাবিন, তারপর বুয়েটিয়ান হুরায়রা। আমরা কিন্তু অনেকজন ডাক্তার পাই যে ডক্টর এটা সেটা, এবার বুয়েটিয়ানও পেয়ে গেলাম সেরা। ভূমিজা সরকার, ছেলেরা কিন্তু ডেঞ্জার জোনে, হেরে যাচ্ছে হেরে যাচ্ছে। দেখি শেষ 3 জন কি হয়। মেয়েরাই জিতে গেল, জেবা তাবাসসুম, নুসরাত জাহান নূর, সুমেয়া, শবনম, স্নেহা। ইভেন 11 নম্বরেও জেবা তাহসিন। তার মানে আবারও কিন্তু মেয়েদেরই আধিপত্য। আধিপত্য এটা ইংরেজিতে কি বলে? খুব সুন্দর শব্দ, সুপ্রিমেসি, তাই না? ইয়াস, মানে যে সুপার, তার যে পাওয়ার সেটাকে সুপ্রিমেসি বলে। তাহলে কি হলো? ছেলেরা 3, মেয়েরা 7। কোনো সমস্যা নাই, আমরা শিখছি, এটাই হচ্ছে আসল কথা, তাই না? চলো আমরা ওয়ান লাস্ট একটা এক্সারসাইজ করে আজকের মতো ইনশাল্লাহ শেষ করব। ঢাকা বোর্ডের প্রশ্ন। ওয়ার্ক মানে কাজ করা, অনার মানে সম্মান করা, গিফট মানে দেওয়া, ইন্সপায়ার অনুপ্রাণিত করা, এগুলো আমরা আগেও দেখে আসছি। স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ করা, এটা আমরা অনেকে হয়তো জানি না। ডিফেন্ড মানে কি? প্রতিরক্ষা। যেমন মিলিটারিতে গেলে বলে কি ডিফেন্স ফোর্স, তাই না? রিমেম্বার স্মরণ করা, থিঙ্ক মানে মনে করা, ভাবা। অনারটা 2 বার আসছে কেন ঠিক বুঝতে পারছি না, হয়তো কি জানি দেখতে হবে। চলো আমরা দেখি। পেট্রিয়টিজম, দেশপ্রেম, না জানলে প্লিজ এগুলো লিখে রাখবো। এই যে নোবেল মানে কি মহান, ভার্চু মানে কি গুণ, যারা জানে না প্লিজ লিখবো। এ ড্যাশ আ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড। শেড মানে ঝরানো, তার শরীরের শেষ রক্তবিন্দু ঝরাতে অনুপ্রাণিত করে। ইট ইন্সপায়ার্স আ ম্যান, তাই না? টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, ডিফেন্ড করার জন্য, তাই না? আ ম্যান উইদাউট পেট্রিয়টিজম কি হবে? ইজ নো বেটার দেন আ বিস্ট। একটা পশুর থেকে ভালো কিছু সে না, পশুর অধম। আ ট্রু পেট্রিয়ট ড্যাশ বাই অল, একজন সত্যিকারের দেশপ্রেমিক, তাকে সবাই সম্মান করে। এখন চিন্তা করো, সম্মান কি সে নিজে নিজেকে করে নাকি তাকে সম্মান করা হয়? অবশ্যই তাকে সম্মান করা হয়, তাহলে কি হবে? প্যাসিভ হবে। ইজ অনার্ড বাই অল, সে সব সময় ওয়েলফেয়ার মানে কি কল্যাণ, তাই না? সে দেশের কল্যাণে কাজ করে, তাহলে হি অলওয়েজ ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে দ্য আনপেট্রিয়টিক ম্যান, খেয়াল করে দেখো এখানে কিন্তু মেন প্লুরাল লিখেছে, তাহলে কি হবে? এস যুক্ত হবে না, এটা কিন্তু খেয়াল করতে হবে। অনলি ফর দ্য ওন ইন্টারেস্ট, নিজের স্বার্থের জন্য কাজ করে, দেশের ক্ষতি হলে তাদের কিছু যায় আসে না। দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য আত্মত্যাগ করে, তারাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। অনার্ড মানে কি? অনার মানে হচ্ছে সম্মান। যেমন তুমি যখন ভার্সিটিতে পাশ করবা কি বলে? অনার্স, তাই না? তার মানে কি? সম্মান, স্নাতক। হ্যাঁ, আচ্ছা। এবার দেখো, যারা সত্যিকারের দেশপ্রেমিক তাদেরকে স্মরণ করা হয় ইভেন আফটার দেয়ার ডেথ, মৃত্যুর পরও তাদেরকে স্মরণ করা হয়। তাহলে কি তারা নিজে নিজেকে স্মরণ করে নাকি তাদেরকে স্মরণ করা হয়? অবশ্যই প্যাসিভ হবে। তাহলে কি হবে? দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ। দ্যাট ইজ ওয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু, কি হবে এখানে? যারা জীবন দিয়েছিলেন, গেভ দেয়ার লাইভস, গিভ মানে হচ্ছে দেওয়া, আর রিমেম্বার্ড অ্যান্ড অনার্ড ফর এভার। তাহলে ঠিক আছে, অনার 2 বার আসলো, কোনো সমস্যা নাই। তাহলে কি মনে হচ্ছে আমরা ইনশাল্লাহ পারবো? খেয়াল করে দেখো, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এসকে এস যুক্ত হলো, সেটাও যেরকম আসলো। আবার এই যে প্যাসিভ, সেটাও যেরকম আসলো, তাই না? তাহলে এই যে আমরা দেখতে পেলাম যে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা বারবার আসছে, অ্যাক্টিভ প্যাসিভ বারবার আসছে, এগুলো পারলে ইনশাল্লাহ আমরা মোটামুটি পারবো। আচ্ছা, থিঙ্ক শব্দটা কোথায় হবে? রোজলিন সুন্দর একটা প্রশ্ন করেছে, আমাদের তো আসলে খুব একটা কাছে লাগে নাই। হ্যাঁ, সো আমার মনে হয় যে এটা এখানে যেহেতু কাছে লাগানোর দরকার নাই, মানে এটা প্যারা নেওয়ার দরকার নাই। ঠিক আছে, জিতু বলছে এ নাম্বার। এই যে দেখো, ইট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটার পরে ভার্বের সাথে একটা এস যুক্ত হয়েছে। মহসিনা বলছে কখন ভার্বের সাথে বি ভার্ব যুক্ত করতে হবে? কন্টিনিউয়াস টেন্সে, পারফেক্ট টেন্সে আমরা যুক্ত করি।
যেমন আই এম রিডিং, হি হ্যাজ রেড, তাই না? আচ্ছা, রামিসা বলছে আই নাম্বারটা বুঝে নাই। খুব সিম্পল তো, যারা জীবন দিয়েছিলেন, হু গেভ দেয়ার লাইফস, অতীতে দিয়েছিলেন। নরোত্তম বলছে ই নাম্বারে দিলে কি কিছু হবে? খুব ভালো বলছো, এটা খুবই দারুণ কথা বলছো। আমরা কিন্তু থিংস, এটা আমরা ই নাম্বারে দিতে পারি। তারা সবসময় দেশের জন্য চিন্তা করে, দেশের কল্যাণের জন্য চিন্তা করে, তাই না? তাহলে আমরা ই নাম্বারে দিতে পারি। অথবা তুমি চাইলে এফ নাম্বারে দিতে পারো, যেখানে ইচ্ছে দিতে পারো। এটা খুব ভালো বলছো, দুইখানে ওয়ার্ক দেওয়ার তো দরকার নাই। আমি এখানে ওয়ার্ক দিই, এখানে থিঙ্ক দেই। নাহিদ বলছে এইচ নাম্বারটা বুঝে নাই। খেয়াল করে দেখো, তাদেরকে মৃত্যুর পরও স্মরণ করা হয়। তারা তো নিজে নিজেকে স্মরণ করবে না, তাকে অন্যরা স্মরণ করবে। এটাই তো অ্যাক্টিভ আর প্যাসিভ। আমি মশাকে থাপ্পড় মারলাম, আমি কাজটা করলাম, আর আমাকে থাপ্পড় মারা হলো, তাহলে প্যাসিভ হয়ে গেল। তখন কি হয়, একটা বি ভার্ব বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এটা কিন্তু ক্লাসের শুরু থেকে বারবার বারবার দেখে আসছি যে অ্যাক্টিভ আর প্যাসিভ। আল্লাহর ওয়াস্তে প্লিজ গাইস, এইটা ভালো করে দেখে রাখো, নাইলে কিন্তু অ্যাক্টিভ প্যাসিভটা না বুঝলে বারবার কনফিউজড হয়ে যাবা। ঠিক আছে? তো সামনে কিন্তু 17 তারিখ, দেরি আছে অবশ্য। না, দেরিও নাই, 3 দিন পরে এক্সাম। প্লিজ আমরা সবাই দিব এক্সাম, কোনোভাবে মিস দিবা না। এক্সাম যত দিবা তত পারবা। আরমান খুব সুন্দর একটা কমেন্ট করছে, সবার সাথে কিছু বুঝি নাই। খুব ভালো লাগলো কমেন্টটা দেখে। এরকম বেশি বেশি কমেন্ট করবা, কিছু বুঝি না, তাহলে দেখবা যে জীবনে অনেক ভালো করতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। আর কি আছে? ডি নাম্বারটা অন্তুনাথ বুঝে নাই, ডি নাম্বারে কি ছিল? এই যে এটাও কিন্তু প্যাসিভ। এখন যদি ক্লাসের শেষে এসে বলে অ্যাক্টিভ প্যাসিভ বুঝি না, তাহলে তো সমস্যা। এটা কিন্তু বারবার শুরু থেকে বুঝে আসছি। যারা বুঝো নাই, আল্লাহর ওয়াস্তে প্লিজ ক্লাসের শুরুর দিকে এই যে এখানে সুন্দর করে একদম লিখে দেখানো আছে, ক্লাস শেষ হলে কিন্তু পিডিএফ এ দেখতে পারবা। এটা একটু পড়তে হবে, এটা একটু ভালো করে পড়তে হবে। এটা বিভিন্ন টেন্সে সেটাও দেখানো আছে, সেটাও পড়তে হবে। প্লিজ এই ফাঁকিবাজিটা আমরা কেউ করব না। যারা বুঝি নাই একটু দেখে নিব, এবং কমন সেন্সও খাটাবো। যেমন মৃত্যুর পরে তাদেরকে স্মরণ করা হয়। কেউ তো নিজে নিজেকে মৃত্যু পরে স্মরণ করতে পারবে না, তাকে অন্যরা স্মরণ করবে, তার মানে প্যাসিভ হবে। এইটা আমাদের পারতে হবে। সুতরাং তোমাদের জন্য একটাই কথা, সেটা হচ্ছে পারলে প্র্যাকটিস করব, না পারলে আরো 5 গুণ বেশি প্র্যাকটিস করব ইনশাল্লাহ। যতগুলো দেয়া আছে, একটা কিন্তু সলভ করাই নাই ক্লাসে, সময় ছিল না। যদি প্র্যাকটিস করো তুমি আরো পারবা, তোমার আত্মবিশ্বাসী লাগবে, তুমি আরো কনফিডেন্ট হবা, তোমার ভাল লাগবে, ইংলিশ এনজয় করবা। আর ভাই আমি পারি না, ভাই আমি কিছু বুঝি না, পুরা ক্লাস বুঝানোর পরও প্রত্যেকটা ক্লাসের শেষে গিয়ে ভাই আমি কিছু পারি না, বুঝি না, তাহলে ভাই কি হবে জানো? শত শত ছেলে মেয়ে আছে না, এরা সবাই ভালো করবে। একজন দুইজন পারি না, বুঝি না, পারি না, বুঝি না, এখানেই পড়ে থাকবা। এটা করা যাবে না। পারো না বলে 5 গুণ বেশি প্র্যাকটিস করবা। আজকে যেগুলো পড়লাম বেশি বেশি প্র্যাকটিস করবা। যেগুলো নোট করছো, ভোকাবুলারি হোক, যাই হোক, গ্রুপে পোস্ট করবা, সবাই দেখাবা যে দেখো আমি কিন্তু ভালো করে পড়তেছি। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে। ইনশাল্লাহ আগুন ধরে গেল না, আগুন দেখে ইয়াস, আমরা সবাই পারবো ইনশাল্লাহ। আবার দেখা হবে। সবাই একটু প্র্যাকটিস করো, সুস্থ থাকো। দিবা আপু সুস্থ হলো দোয়া করো, ডেঙ্গু থেকে। রিফাত ভাইয়েরও জ্বর, সেই জন্য সুস্থ হয়ে দোয়া করো। সবার জন্য বেশি বেশি দোয়া। আসসালামু আলাইকুম পোলাপাইন, আল্লাহ হাফেজ।